আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু আমাকে জানান তো। শুনতে পাচ্ছেন সবাই? হুম, শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা জ্যামিতি পড়তেছিলাম, তাই না? জ্যামিতির গতদিন আমরা সরলরেখা নিয়ে সহজ একটা ক্লাস করছি। আজকের ক্লাসটাও অনেক সহজ, তবে আজকের যে প্রবলেম সলভিং গুলো হবে সেটা হচ্ছে ত্রিভুজের উপরে আমাদের সলভিং ক্লাসটা হবে। আমরা স্টার্ট করি। অ্যাকচুয়ালি এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস। ঠিক আছে। ওকে। হ্যাঁ, ঠিক আছে। তো আজকের এই ক্লাসটা আজকের এই ক্লাসে আমরা এক এক করে practice, দেন practice sheet গুলো দেন। চারটা মাত্র দিয়েছেন। ওকে। হ্যাঁ, দিয়ে দিব, সমস্যা নেই, সবকিছু দিয়ে দিব। ওই আমরা তাহলে স্টার্ট করি। সবাই রেডি আছি তো, না? সবাই স্টার্ট করি। তো ত্রিভুজের ক্ষেত্রে আমাদেরকে প্রথম যেই জিনিসটা জানতে হবে, প্রথম যেই জিনিসটা আমাদেরকে যে ক্রাইটেরিয়াটা জানতে হবে, সেটা হচ্ছে একটা যে ত্রিভুজ আছে, সেটা যেই ত্রিভুজই হোক না কেন, সেই ত্রিভুজের তিনটা কোণ যদি যোগ করা যায় তাহলে কত ডিগ্রি হয় বলেন? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি সেটা আগে বলেন। তিনটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? সবাই একটু আমাকে জানান। ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে অলওয়েজই কত ডিগ্রি? হুম, ভেরি গুড, 180 ডিগ্রি। মানে এখানে যে তিনটা কোণ আছে, কোণ এ, কোণ বি আর কোণ সি, তিনটা কোণ যোগ করলে অলওয়েজই 180 ডিগ্রি হবে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজ সম্পর্কে দুই তিনটার তথ্য আমি এখানে দিয়ে দিচ্ছি, ভালো করে শুনে রাখেন। একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি। এটা আমরা সবাই জানি। আচ্ছা, সেকেন্ড একটা তথ্য আমি বলি। মনে করেন যে কোনো একটা ত্রিভুজ আছে। ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমি বর্ধিত করি, মানে বাড়ায় দেই, যে কোনো একটা বাহুকে বাড়ায় দিলাম। এই বাড়াই দিলে যেই বাহুটাকে বাড়াই দিছি, এখানে এই যে এই বাহুটাকে আমি বাড়াই দিছি, এই বাহুটার এই বর্ধিত অংশের সাথে অপর যে বাহুটা আছে, সেই যে কোণটা উৎপন্ন করে, এই কোণটার নাম হচ্ছে বহিস্থ কোণ। এটা হচ্ছে বাহিরের কোণ। এই ত্রিভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ। ভালো করে শুনে রাখেন। কয়েকটা ক্রাইটেরিয়া আমি আগে আপনাদেরকে শিখাই দিচ্ছি ত্রিভুজ সম্পর্কে, যে জিনিসগুলা। আবার বলি, মনে করেন এখানে যদি একটা ত্রিভুজ থাকে, এই ত্রিভুজের মনে করেন এই বাহুটাকে আমি বর্ধিত করলাম। এই বাহুটাতে বর্ধিত করলে এইখানে এই বাহুটা ছিল আর এই বাহুটাকে বর্ধিত করছি, এই বর্ধিত বাহুর সাথে এই বাহুটার যে অন্তর্ভুক্ত কোণটা, এটাকে বলবো আমরা বহিস্থ কোণ। এটা হচ্ছে বহিস্থ কোণ, মানে বাহিরের কোণ, বহিস্থ কোণ আমরা বলবো। অথবা আমি যদি এই বাহুটাকে বাড়াই দিই, এই বাহুটাকে বাড়াই দিলে এই বাহু আর এই বাহুর মধ্যে যে কোণটা, এটাকে আমরা বলবো হচ্ছে বহিস্থ কোণ। সবাই কি কথা ক্লিয়ার? মানে এটা কি বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন? বহিস্থ কোণ। আচ্ছা, বহিস্থ কোণের মান, মনে করেন যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু যদি বর্ধিত করা যায়, যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বহিস্থ কোণ। এই এর ভিতরের যে তিনটা কোণ আছে এগুলাকে বলে অন্তস্থ কোণ। ভিতরের যে তিনটা কোণ আছে সেগুলাকে বলে অন্তস্থ কোণ। এই তিনটা কোণের মধ্যে এই এইটা হচ্ছে এই বহিস্থ কোণের সাথে লাগা অন্তস্থ কোণ। আর বাকি যে দুটা কোণ আছে এদেরকে বলে অন্তস্থ বিপরীত কোণ। আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে, বহিস্থ কোণের মান, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণের মান ইকুয়াল অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। যে অন্তস্থ যে দুইটা কোণ আছে, এই কোণের সমষ্টির সমান। এই কোণ দ্বয়ের সমষ্টির সমান। সমষ্টির সমান, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আবার আমি বলি কাহিনীটা কি করছে, আমি বলছি। সেটা হচ্ছে
এই কোণটা, একটা ত্রিভুজের এই কোণটা, এই এই যে কোনো একটা বাহু যদি বর্ধিত করি একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়। এই বহিস্থ কোণের মান এর সাথের কোণটা বাদ দিয়ে বাকি যে দুইটা কোণ আছে এই দুইটা কোণ যোগ করলে এই কোণটার মানে সমান হবে। যেমন আপনাকে খুবই ইজিলি বলে দিতে পারি, ধরেন এটা অবশ্য প্রমাণটাও খুবই সহজ, কিন্তু তারপরও এটা আপনাদের মনে রাখতে হবে। ধরেন আপনাকে আমি যদি বলি যে এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, আর এই কোণের মান মনে করেন আপনাকে আমি বললাম এটা কোণের মান মনে করেন 20 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত আপনাকে জানতে চাওয়া হলো। আচ্ছা, না, এই কোণের মান 20 ডিগ্রি না, এটা এত ছোট তো হবে না, মনে করেন এই কোণের মান 40 ডিগ্রি। তাহলে এটা যদি 60, এটা যদি 40 হয়, তার মানে 60 আর 40 যোগ করলে 100, এটা অবশ্যই 100 ডিগ্রি হবে। মানে এটা তো বহিস্থ কোণ, যে যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি এটা বহিস্থ কোণ। অন্তস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির সমান। যে অন্তস্থ মানে ভিতরের যে কোণগুলো আছে তার মধ্যে একটা দুইটা তিনটা হচ্ছে অন্তস্থ কোণ, ভিতরের কোণগুলা। তার মধ্যে অন্তস্থ বিপরীত কোণ মানে হচ্ছে এই অন্তস্থ, এই কোণটা তো এর সাথে লাগা, এই কোণটা বাদ দিয়ে বাকি যে এই দুইটা কোণ আছে এই দুইটা কোণ যোগ করলে ওই কোণের সমান হবে। এই এটা হচ্ছে আমাদের নিয়ম। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির সমান। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, সবাই বুঝেছি? আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস আমি বলি, আরেকটা জিনিস আমি বলছি, শুনে রাখেন। সেটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করলে, যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। যে কোনো দুইটা বাহু যোগ করলে তিন বাহুর চেয়ে বড় হবে। মানে ব্যাপারটা কিরকম আপনাকে আমি বলি। ধরেন আপনার কাছে একটা আছে 4 সেন্টিমিটার, আরেকটা আছে 3 সেন্টিমিটার, আর একটা আছে 7 সেন্টিমিটার। এইটা দিয়ে কখনো আপনি ত্রিভুজ তৈরি করতে পারবেন না। কারণ 4, এই বরাবর 4 নিলেন, এই বরাবর যদি আপনি 3 নেন, তাহলে 4 আর 3 7, মানে এইটা 4 এইটা 3, এইটা মিলে যে 7 হইলো, তাহলে এই 7 আবার এখানে আরেকটা বাহু আছে 7, তার মানে দুইটা যোগ করে তৃতীয়টা সমান হয়েছে, তাহলে এইটা দিয়ে কখনোই আপনার ত্রিভুজ হবে না। তাহলে দুইটা বাহু যোগ করে অলওয়েজই তৃতীয়টার চেয়ে বড় হইতে হবে। অথবা মনে করেন একটা 4 একটা 3 আরেকটা মনে করেন 8 আছে, 4 আর 3 যোগ করলে তো 7 হয়, কিন্তু এখানে 8 আছে, তার মানে এটা দিয়েও কোনো ত্রিভুজ হবে না। কিন্তু আপনার যদি এটা থাকে যে 4 3 আর 6, তাহলে এটা দিয়ে ত্রিভুজ হবে। কেন? কারণ 4 আর 3 যোগ করলে মনে করেন 4 আর 3 যোগ করলে 6-এর চেয়ে বড়, 6 আর 4 যোগ করলে 3-এর চেয়ে বড়, 6 আর 3 যোগ করলে 4-এর চেয়ে বড়। মানে ত্রিভুজের যে কোনো তিনটা বাহু যোগ, মানে যে কোনো দুইটা বাহু যোগ করলে সেটা 3 নাম্বার বাহুর চেয়ে বড় হইতে হবে। যে কোনো তিনটা বাহু যদি আপনি নেন, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। ত্রিভুজের যে কোনো তিন বাহু সমষ্টি, যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ক্লিয়ার? সবাই কি বুঝেছি? মনে করেন আপনাকে যদি বলে যে নিচের কোনটি দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব, তাহলে আপনার যদি বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া থাকে, একটা দেওয়া থাকে 4, একটা থাকে 5, আর একটা থাকে 10, 2 নাম্বার অপশন দেওয়া আছে মনে করেন, একটা আছে 3, আর একটা আছে 2, আর একটা আছে 5। 3 নাম্বার অপশন মনে করেন দেওয়া আছে, একটা আছে 2, একটা আছে 3, আর একটা আছে 4। আর 4 নাম্বার অপশন দেওয়া আছে 1 2 আর 4। বলেন তো এগুলোর মধ্যে কোনটা দিয়ে, কয় নাম্বারটা দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব? আর কোনটা দিয়ে, মানে কোনটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব, কয় নাম্বারটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব? কয় নাম্বারটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব বলেন? অবশ্যই কয় নাম্বারটা দিয়ে? হ্যাঁ, ভেরি গুড, 3 নাম্বারটা দিয়ে। কেন? কারণ 2 আর 3 যোগ করলে 4-এর চেয়ে বড় হয়। 2 আর 3 যোগ করলে 5, 5 তো 4-এর চেয়ে বড়। আবার 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, 3-এর চেয়ে বড়। 4 আর 3 যোগ করলে 7, 2-এর চেয়ে বড়। অ্যাকচুয়ালি ছোট দুইটা যোগ করে যদি বড়টার চেয়ে বড় হয় তাহলে সেটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব। এখানে ছোট দুইটা হচ্ছে 4 আর 5 যোগ করলে 9 হয়, কিন্তু এখানে 10 দেওয়া আছে। ত্রিভুজের দুই বাহু যোগ করলে তৃতীয় বাহুর চেয়ে বড় 9, তার মানে এটা দিয়ে ত্রিভুজ হবে না। 2 আর 3 যোগ করলে 5 হয়, সেই দুইটা যোগ করে কিন্তু তৃতীয় বাহু চেয়ে বড় হয় নাই, তার মানে এটা দিয়েও ত্রিভুজ হবে না। 1 আর 2 যোগ করলে 3 হয়, এটাও 4-এর চেয়ে বড় নয়, তবে এটা দিয়েও ত্রিভুজ হবে না। কিন্তু ছোট দুইটা যোগ করে যদি 3 নাম্বারেরটা চেয়ে বড় হয় তাহলে সেটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? ত্রিভুজ গঠন করার জন্য আমাদের এই ক্রাইটেরিয়াটা জানতে হবে। মানে তিনটি বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু যোগ করলে 3 নাম্বার বাহুর চেয়ে বড় হইতে হবে। ক্লিয়ার? আমরা ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। এক এক না কেন? এক না কারণ হচ্ছে 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার যোগ করলে 9 হয়, 9 তো 10-এর চেয়ে বড় নয়, সেজন্য এক নয়। এক না কেন মানে কি? মনোজিৎ চক্রবর্তী বুঝেন নাই? মনোজিৎ চক্রবর্তী
বলছে এক না কেন? এক না কারণটা হচ্ছে দুই বাহু যোগ করে তিন বাহুর চেয়ে বড় হয় নাই, তৃতীয় বাহুর চেয়ে বড় হয় নাই, এই জন্য। ঠিক আছে। হ্যাঁ, 6 7 8 হবে, 2 3 4 হবে, 5 6 7 হবে, সবই সবই হবে। ঠিক আছে, সমস্যা নাই। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড় হইতে হবে। ওকে। ওকে, ঠিক আছে। এখন আসেন আমরা আরো অনেকগুলো আছে, যেমন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনারা একটা জিনিস, কমন জিনিসটা জানাই দেই, তারপরে বাকি যেগুলো এরপরে আস্তে আস্তে আসবে সেগুলো জিনিস আস্তে আস্তে আমরা শিখবো। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজ যদি দেওয়া থাকে, সমকোণী ত্রিভুজের হচ্ছে একটা সমকোণ থাকে, সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে। মনে করেন যেই দুইটা বাহু দেওয়া আছে অতিভুজ বাদে, যেই আহ, এই লম্বের সাথে যেই দুইটা বাহু দেওয়া আছে সমকোণী ত্রিভুজে, সেটা যদি এ হয় আর একটা বি হয়, আর অতিভুজটা সমকোণের বিপরীত বাহু তো অতিভুজ, অতিভুজটা যদি সি হয়, তাহলে আমরা জানবো যে সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাস, না? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাস এখন রস্বইকার দিয়ে লেখে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে 3 নাম্বার মানে এই অতিভুজের উপর স্কোয়ার সমান হচ্ছে বাকি দুই বাহুর উপর স্কোয়ারের যোগফলের সমান। ঠিক আছে, এটা আমাদের সিস্টেম। যেমন আপনার যদি এরকম করে দেওয়া থাকে, ধরেন এইটার মান দেওয়া আছে 2, এইটার মান দেওয়া আছে মনে করেন 3, তাহলে এইটার মান বের করতে বললো। তাহলে এইটা মানে যদি আমি এ মনে করি, এটা মানে যদি বি মনে করি, তাহলে এইটার মান বের করতে বলছে। আমরা জানি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 2 এর উপর স্কোয়ার মানে 4, 3 এর উপর স্কোয়ার মানে 9। ভাই ইয়াটা অফ করেন, ভিডিওটা অফ করেন। জুনায়েদ আল হাবিব, ভিডিওটা অফ করেন। আচ্ছা, এটা হচ্ছে 13, তার মানে সি এর মান হচ্ছে √13, তাই না? সি এর মান হবে √13। ক্লিয়ার কিনা? বুঝেছি? মানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের কি ব্যাপার, একজন একজন করে ইয়ে করতেছেন কেন? সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহুটা তো অতিভুজ, ওই অতিভুজের উপর স্কোয়ার সমান হচ্ছে বাকি দুই বাহুর উপর স্কোয়ারের যোগফলের সমান। তাহলে এই এই বাহুর উপর স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার মানে 4, 3 এর উপর স্কোয়ার মানে 9, তার মানে সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার মানে 13, সি মানে হচ্ছে √13। ঠিক আছে, তার মানে সি এর মান হবে √13। ক্লিয়ার আমরা? আবার আমার যদি এরকম বলা থাকে যে ধরেন এইটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে মনে করেন 10, এটার মান দেওয়া আছে 6, আর এটার মান বের করতে বললো, তাহলে কি বলবো আমরা? এটা একটা সমকোণী ত্রিভুজ যদি দেওয়া থাকে, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর স্কোয়ার, তার মানে 10-এর উপর স্কোয়ার সমান হচ্ছে এই বাহুর উপর স্কোয়ার প্লাস মনে করেন এইটা এইটা মনে করেন এক্স, যেটা বের করতে বলছে সেটাই এক্স, তার মানে এটার উপর এক্স এর উপর স্কোয়ারের সমান। তার মানে সেখান থেকে 100 সমান হচ্ছে 36 প্লাস এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার সমান হবে 100 মাইনাস 36, 100 মাইনাস 36 মানে কত? 64। তাহলে এক্স সমান কি হবে? √64। 64 কার বর্গ করলে 64 পাওয়া যায়? 8-এর বর্গ করলে 64 পাওয়া যায়, তার মানে এক্স এর মান 8 হবে। ক্লিয়ার কিনা? এক্স এর মান কত পাওয়া যাবে? 8 পাওয়া যাবে। না, দৈর্ঘ্য তো প্লাস মাইনাস হয় না। দৈর্ঘ্য যেহেতু প্লাস মাইনাস হয় না, তাই এখানে প্লাস মাইনাস দেওয়া যাবে না, দেওয়ার দরকার মানে দেওয়া যাবে না আর কি। দৈর্ঘ্যের মান তো প্লাস মাইনাস হয় না, এগুলা তো দৈর্ঘ্য কত সেন্টিমিটার, মাইনাস তো হইতে পারে না, দৈর্ঘ্য তো আর মাইনাস হইতে পারে না। দৈর্ঘ্য বলে কোনো মাইনাস বলে জিনিস নাই, সেজন্য শুধু +8 অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, ঠিক আছে, হয়েছে। আমরা এরপরে আস্তে আস্তে করে শিখবো, বাকি ক্ষেত্রফল টেত্রফল নিয়েও কথা আছে, সেগুলো আমরা পরে শিখতেছি এক এক করে। একটি ত্রিভুজের 3টি কোণের মান দেওয়া আছে, এগুলো বৃহত্তম কোণটির মান কত? তো দেখেন, একটা কোণ x/3, আরেকটা কোণ x/3, আরেকটা কোণ হচ্ছে 4x/3। তাহলে 3টা কোণ যোগ করলে, তার মানে x/3 প্লাস x/3 প্লাস 4x/3, এই 3টা কোণ যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি যে এখানকার 3 হচ্ছে লসাগু, এক্স আর এক্স যোগ করলে হচ্ছে 2x, আর 4x যোগ করলে হচ্ছে 6x, 6x/3 ইকুয়াল 180। তার মানে এটা এটা কাটাকাটি করলে আসে 2x, 2x সমান 180, তার মানে এক্স এর মান 90 ডিগ্রি। এক্স এর মান যদি 90 ডিগ্রি হয়,
তার মানে আমি 4x/3 এর মান, বৃহত্তম কোণের মান চাইছে, তার মানে 4x/3 ইকুয়াল হবে 4 × 90/3। কাটাকাটি করলে 30, 4 30-এ 120 হবে অ্যান্সার। এটা কি বুঝা গেছে? কিছু বুঝছেন আপনারা? কিছুই বুঝেন নাই? আমার মনে হয় যে কিছুই বুঝেন নাই, নাকি কেউ কেউ বুঝছেন? যারা যারা বুঝছেন তারা একটু আমাকে জানান, কারা কারা বুঝছেন যে এইটা একটা কোণ, এইটা একটা কোণ, এইটা একটা কোণ, তিনটা কোণ দেওয়া আছে। তো তিনটা কোণের যোগফল তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°। তাই এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ, এই তিনটা কোণ যোগ করছি মিলে 180°। তাহলে 3 হচ্ছে লসাগু, x+x+4x, তাহলে একটা x, দুইটা x, চারটা x মিলে 6টা x, 6x/3। কাটাকাটি করলে 2x, 2x ইকুয়াল 180। তার মানে x এর মান পাইছে 90। বলছে বৃহত্তম কোণের মান কোনটা, তাহলে বৃহত্তম কোণ কি? x/3 আর 4x/3। অবশ্যই দেখতে পাচ্ছেন 4x/3 টা সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় কোণের মান হবে 4x/3 ইকুয়াল x এর মান যেহেতু 90 পাওয়া গেছে, তাহলে 4 × 90/3 কাটাকাটি করলে 30, 4 30-এ 120, 120 হচ্ছে অ্যান্সার। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার না? নাসির উদ্দিন ক্লিয়ার হয়েছে? নাসির উদ্দিন না, নিসার উদ্দিন, নিসার উদ্দিন, নিসার উদ্দিন ক্লিয়ার কিনা? ওকে, ঠিক আছে। হুম, এরপরের কোশ্চেনটা দেখেন। একটা হচ্ছে এক্স, একটা x/2, একটা 3x/2। বৃহত্তম কোণের মান কত? তাহলে একটা এক্স আর একটা x/2 আর একটা হচ্ছে 3x/2। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট কোণের মান 30°। হ্যাঁ, ঠিক আছে। তাই 2 হচ্ছে লসাগু, তার মানে 2x+x প্লাস হচ্ছে 3x। তার মানে এখানে আস্তে আস্তে হচ্ছে ইকুয়াল হচ্ছে 180°। তার মানে 3 3-এ 6x, 6x/2 ইকুয়াল হচ্ছে 180°। তার মানে কাটাকাটি করলে 3x আসে, 3x ইকুয়াল 180। তাহলে x ইকুয়াল হবে 180-কে 3 দিয়ে ভাগ করলে 60°। তার মানে বৃহত্তম কোণের মান এইবারও চাইছে, তো বৃহত্তম কোণ এগুলোর মধ্যে কোনটা? অবশ্যই এটা 3x/3, 3x/2। তাহলে 3 × x/2 সমান 3 × 60/2। তার মানে 3 30-এ 90°। 3 30-এ 90°, তাই না? ক্লিয়ার? মহিদুল ইসলাম, জ্যামিতি বেশি সমস্যা হয় কথাটার অর্থ বুঝি নাই। জ্যামিতি বেশি সমস্যা হয় কথাটার অর্থ বুঝি নাই, স্পেসিফিক কথা বলেন যে এটাতে কোনটা বুঝেন নাই। জ্যামিতি বেশি সমস্যা হয় কথা বললে তো জীবনে সমস্যার সমাধান হবে না। সমস্যা বলতে হবে, সমস্যার সমাধান করতে হবে। যদি পড়ে থাকেন তাহলে তো আর হবে না যে হ্যাঁ আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180°। এইটা একটা কোণ দেওয়া আছে, এইটা একটা কোণ দেওয়া আছে, এইটা একটা কোণ দেওয়া আছে। এই তিনটা কোণ যোগ করে 180° হবে, তিনটা কোণ যেহেতু দেওয়া আছে। তবে x+x/2 প্লাস হচ্ছে 3x/2, এগুলো যোগ করে হবে 180°। তাহলে এখান থেকে আপনার লসাগু করেন 2, তার মানে এখানে 2 দিয়ে গুণ করলে 2x+x+3x ইকুয়াল 180। তাহলে সেখান থেকে এই এই দুটা যোগ করলে 3, 3-এ হচ্ছে 6, 6x/2 ইকুয়াল হচ্ছে 180। 2 দিয়ে ভাগ করেন, করলে আস্তে আস্তে 3x, 3x সমান 180। তাহলে x এর মান কি? 180/3। এখানে আমাকে বলতে হবে যে কোন জায়গায় বুঝেন নাই, আমি তো এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। বলতে হবে যে এই জায়গায় বুঝি নাই, সেই অনুপাতে আমরা অঙ্ক করতে পারবো। যে হ্যাঁ এটা 60°, তাহলে এখন বৃহত্তম কোণের মান চাওয়া হয়েছে। তার মানে 3x/2, 2 এর মানটা চাওয়া হয়েছে বৃহত্তম কোণ যেহেতু। এক্স, x/2 আর 3x/2, এই তিনটার মধ্যে বুঝাই যাচ্ছে 3x/2টা বড়। তার মানে 3 × x/2 মানে 60/2 মানে হচ্ছে 30, 3 × 30 মানে 90°। ক্লিয়ার না? আচ্ছা, পুরা চ্যাপ্টারটা আচ্ছা করতে থাকেন, করতে থাকেন। সমস্যা সমস্যা আছে জন্য সমাধান হবে, সমস্যা নাই। পুরা চ্যাপ্টারটা সমস্যা। ওকে, 3 নাম্বার। আচ্ছা, হুম, ঠিক আছে। 3 নাম্বারেই আমাদের চলে আসছে ক্ষেত্রফল নিয়ে। তাহলে ক্ষেত্রফল সম্পর্কিত আমি কথাগুলো কিছুটা বলে নিই। ক্ষেত্রফল নিয়ে, ক্ষেত্রফল নিয়ে অনেক কথা আছে। তো আপনারা খাতার মধ্যে লিখেন, ক্ষেত্রফল নিয়ে কথাগুলা খাতার মধ্যে লিখেন। ক্ষেত্রফল নিয়ে কথাগুলা খাতার মধ্যে লেখেন সবাই। কি বলছে স্যার? একটু স্লো বললে ভালো হয়। ওকে,
ঠিক আছে, ক্ষেত্রফল নিয়ে কথাগুলো একটু খাতার মধ্যে লিখেন। ক্ষেত্রফল, আচ্ছা প্রথমে প্রথমে যে জিনিসটা আমাদের ক্ষেত্রফলের, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, এটা যেই ত্রিভুজই হোক না কেন, যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ফার্স্ট, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটাকে মনে রাখবেন। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা যেই ত্রিভুজই হোক, সমবাহু হোক, সমদ্বিবাহু হোক, সমকোণী হোক, যে কোনো ত্রিভুজ যদি থাকে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, এটা এক নাম্বার কথা। এখন ভূমিকে আর উচ্চতাকে, এই কথাটা আগে বুঝেন, কথাটা শুনেন ভালো করে। মনে করেন এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি ত্রিভুজ। তো এই ত্রিভুজের এবি বাহুর মান, মনে করেন আহ এটা এটা হচ্ছে এবি বাহু। এবি বাহুর মান দেওয়া আছে মনে করেন 10 সেন্টিমিটার। বিসি বাহুর মান হচ্ছে 20 সেন্টিমিটার। আর সিএ বাহুর মান মনে করেন 15 সেন্টিমিটার। এটা দেয়া আছে। তো আমি আপনাকে বললাম যে এইখান থেকে এটার উপরে একটা আপনি লম্ব আঁকছেন, এবি এর উপর একটা লম্ব আঁকছেন, সেটার মান হচ্ছে, সেটা হচ্ছে সিডি। আচ্ছা, এটা এইখান থেকে এটার উপর একটা লম্ব আঁকছেন, এটা হচ্ছে মনে করেন এই সিডি এর মানটা আপনার দেয়া আছে, মনে করেন সিডি এর মান দেওয়া আছে ধরলাম 12 সেন্টিমিটার। সিডি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার ধরলাম, ঠিক আছে। তো এখন আমরা একটা জিনিস চিন্তা করব, যে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। তার ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, কে ভূমি কে উচ্চতা। মনে রাখতে হবে ভূমি মানে হচ্ছে, আমি যদি শীর্ষবিন্দু থেকে ভূমি, এই একটা ত্রিভুজের ভূমি কোনটা, এটা কিন্তু ফিক্সড না। আপনি ভূমি একেও ধরতে পারেন, ভূমি একেও ধরতে পারেন, ভূমি একেও ধরতে পারেন। ভূমি জিনিসটা ফিক্সড কোনো মানে ক্রাইটেরিয়া নয়। কিন্তু যাকে আমি ভূমি ধরবো, সেইটার উপরে শীর্ষবিন্দু থেকে ওটার উপর লম্বকে উচ্চতা ধরতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। ধরেন এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল আমি বের করতে চাই, তাহলে আমি যদি ভূমি বিসি কে বলি, তাহলে এই বিসি এর জন্য উচ্চতা অবশ্যই হচ্ছে এই, কারণ এইটা, এই যে আমি যদি লম্ব আঁকছি এ বিন্দু থেকে বিসি এর উপর যে লম্ব আঁকছি সেটা হচ্ছে এই লম্ব আঁকছি, তাহলে কিন্তু উচ্চতা হচ্ছে এই। আবার আমি এই ত্রিভুজের, আমি যদি এবি কে ভূমি বলি, তাহলে এবি এর উপর লম্ব যেহেতু সিডি আঁকছি, তার মানে সিডিটা কিন্তু উচ্চতা হবে। মানে এবি হবে ভূমি আর সিডি হবে উচ্চতা। এই এই ক্রাইটেরিয়া ফলো করে আমরা, এবি এর মান দেওয়া আছে 10, সিডি এর মান দেওয়া আছে 12, তাহলে কিন্তু আমি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সেটা কিন্তু পেয়ে যাব, কত বর্গ সেন্টিমিটার বা কত সেন্টিমিটার স্কয়ার সেটা পেয়ে যাব। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, ভূমি মানে কিন্তু নিচেরটা না, ভূমি মানে কিন্তু নিচেরটা না, ভূমি যে কোনোটা ধরা যেতে পারে। যেটাকে ভূমি ধরবেন, শীর্ষ মানে তার বিপরীত বিন্দু থেকে ওই বাহুর উপর লম্বটা হবে উচ্চতা। যেমন এবি কে আমি যদি ভূমি ধরি, তাহলে সিডি হবে উচ্চতা। যেহেতু এবি আর সিডি দুটারই মান দেওয়া আছে, তাই আমি এখানে এবি কে ভূমি ধরবো আর সিডি কে উচ্চতা ধরবো। হোয়ারএস যদি আমি এইটা ধরতাম, এখানে এই এর মানই তো দেওয়া নাই, তাই আমি এটা দিয়ে আসলে আমি অঙ্কটা করতে পারতাম না। তাই আমাকে এখানে ভূমি কিন্তু ধরতে হবে, এখানে আমাকে ভূমি কিন্তু ধরতে হবে এবি কে, এবি কে আমাকে ভূমি ধরতে হবে। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বোঝা গেছে? এই কথাটা কি বোঝা গেছে? মানে একটা ত্রিভুজের যে ক্ষেত্রফল, একটা ত্রিভুজের যে ক্ষেত্রফল আমার বের করার জন্য কাকে আমি ভূমি ধরবো, এটা কিন্তু আমার হাতে। কিন্তু ভূমি ধরার পরে উচ্চতা কে হবে, সেইটা আসলে ডিপেন্ড করবে আমি যাকে ভূমি ধরছি ওই বাহুর উপরে, ওই বাহুর উপরে লম্ব, মানে বিপরীত শীর্ষবিন্দু থেকে ওই বাহুর উপর লম্বটাকে আমাকে উচ্চতা ধরতে হবে। মানুষের একটা কমন ভুল ধারণা হচ্ছে নিচেরটাই ভূমি আর এটাই উচ্চতা। এটা একটা কমন ভুল ধারণা, এটা কিন্তু ভুল ধারণা। ভূমি মানে এই নিচেরটাই নয়, এটাও ভূমি হতে পারে তাহলে এটা হবে উচ্চতা, এটাও ভূমি হইতে পারে তাহলে এটা হবে উচ্চতা। বিষয়টা হচ্ছে এরকম। মানে ভুল ধারণাটা হচ্ছে কি, যে নিচেরটা হচ্ছে ভূমি আর ওই 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 উপর থেকে নিচে যদি দেওয়া যায় সেটা হবে উচ্চতা। তাহলে সমস্যাটা কোথায় দেখেন, যদি এরকম একটা ত্রিভুজ যদি আপনার দেওয়া থাকে, তাহলে আর আপনি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন না। দেখেন, মনে করেন মানে এই এই জিনিসটা,
রিপিট করতেছি, সমস্যা নাই, রিপিট করতেছি। ধরেন আপনাকে আমি বললাম যে এই এই বাহুটার মান আছে 10 সেন্টিমিটার, আর এইখান থেকে এটার উপর যে লম্ব আঁকছি এই লম্বটার মান দেওয়া আছে মনে করেন 5 সেন্টিমিটার। তাহলে এই যে লম্বটা যে আঁকছি, ধরেন এটা লম্ব আঁকছি, তাহলে আপনাকে বললাম যে এটার ক্ষেত্রফল কি, তাহলে এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এটা কাটাকাটি করলে 25 সেন্টিমিটার স্কোয়ার, মানে 25 বর্গ সেন্টিমিটার হবে অ্যান্সার। 25 বর্গ সেন্টিমিটার হবে অ্যান্সার। এখন স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যা কোথায়? স্টুডেন্টরা এটা এই অঙ্ক পারে না কেন? কারণ ওরা বুঝেই না এটা যে ভূমি আর এটা যে উচ্চতা। মানে ওদের সবসময় মাথায় থাকে আমাকে এই মানটা দিলে এইটার মান হচ্ছে ভূমি, এইটার মান হচ্ছে উচ্চতা। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কথা বুঝছেন কি বুঝেন নাই আমাকে একটু বলেন। সবাই কি বুঝতে পারছেন কথাটা? ক্লিয়ার হয়েছেন? কথা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার। তাহলে আমাদের এখন থেকে এই জিনিসটা কিন্তু আর ভুল করবো না, হ্যাঁ? যে ভূমি আর উচ্চতা, মানে ভূমি হচ্ছে যে কোনোটাই হইতে পারে, এবং যেটাই ভূমি সেই বাহুর উপরে লম্ব, মানে বিপরীত শীর্ষ থেকে তার উপরে লম্বটাকে আমরা বলবো উচ্চতা। ওকে, ওকে, এখন শুনেন। সেকেন্ড সেকেন্ড যদি আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে হয়, তা যদি সবগুলা বাহু দেওয়া থাকে, মনে করেন হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এখান থেকে আমাদের আরেকটা আহ স্যার যে বাহুতে লম্ব পাবো সেই বাহুটা ধরে নেব, হ্যাঁ সেটা ধরে নিলেই আপনার অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, ওকে। এটার আরেকটা আরেকটা সূত্র হচ্ছে, এটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে হাফ ইন্টু এবি সাইন থিটা। এবি সাইন থিটা এই কথার অর্থ কি? মনে করেন এ, এটা মনে করেন বি আছে, আর এটা মনে করেন সি আছে ধরলাম। তো এ আর বি এর অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে এইটার ক্ষেত্রফলের আরেকটা সূত্র হচ্ছে হাফ ইন্টু এবি সাইন থিটা। এটা আমাদের মনে রাখতে হবে। এটা এটা সূত্র আকারে মনে রাখেন। এটা সূত্র আকারে মনে রাখেন যে আমার যদি যে কোনো ত্রিভুজ দেওয়া থাকে, যে কোনো ত্রিভুজ, সেই ত্রিভুজের মনে করেন এই বাহুর মান জানি আর এই বাহুর মান জানি, এবং যে দুটা বাহুর মান জানি তাদের অন্তর্ভুক্ত কোণের মান জানি। ধরেন এইটা যে দুটা বাহু দেওয়া থাকবে সেই দুটা বাহুকে এ আর বি ধরে নিব, এবং তাদের ভিতরের কোণটা, মানে যে দুটা বাহু আছে তাদের ভিতরের যে কোণটা থাকবে সেটাকে আমি থিটা ধরে নিব। তাহলে সূত্র হচ্ছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এবি সাইন থিটা। কথা কি বুঝছি কি বুঝি নাই? মানে যেই দুটা বাহু দেওয়া থাকুক, তিনটার মধ্যে যে দুটা বাহু দেওয়া থাকুক সেই দুটাকে আমি এবি ধরে নিব, এবং তাদের মধ্যকার মানে মধ্যের যে কোণটা আছে, অন্তর্ভুক্ত যে কোণটা আছে সেটাকে আমি থিটা ধরে নেব। তাহলে সূত্র হচ্ছে হাফ ইন্টু এবি সাইন থিটা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার কিনা? বুঝেছি? এটা বুঝেছি কিনা? মানে এই রিলেটেড অঙ্ক টঙ্ক পরে, কিন্তু আগে এই সূত্র আগে মনে রাখেন, সূত্রটা সূত্র আকারে আগে মনে রাখেন। ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে, হাফ ইন্টু এবি সাইন থিটা। আচ্ছা, থার্ড থার্ড আরেকটা সূত্র আমাদেরকে জানতে হবে। সেটা এগুলা কিন্তু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, এটা কোনো স্পেসিফিক কোনো ত্রিভুজ নাই। থার্ড আরেকটা সূত্র জানতে হবে, যেটা সূত্র খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। এস ইকুয়াল হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? পরিসীমা মানে কি? তিনটা বাহু যোগ করলে যা পাওয়া যায়। তিনটা বাহু যদি এ বি আর সি হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই টু, সেটাকে বলা হয় হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমার মান হচ্ছে এস, এবং এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। যখন একটা ত্রিভুজের তিনটা বাহুর মানই দেওয়া থাকবে, মনে করেন এটা 2, এটা 3 আর এটা 4 দেওয়া আছে, আর ক্ষেত্রফল বের করতে বললো, এখানে কোনো লম্বের মান দেওয়া নাই বা অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া নাই, তখন আমাদের সূত্র হবে এইটা। কারণ আমি অর্ধ পরিসীমা ডিরেক্টলি বের করতে পারবো, আর এ বি আর সি হচ্ছে বাহু। এ একটা একটা বাহু এ, আর একটা বাহু বি, আর একটা বাহু হচ্ছে সি। কথা বুঝছি কি বুঝি নাই? কথা বোঝা গেছে? প্র্যাকটিস করার আগে আগে সূত্রগুলো আগে জেনে নেন। আপনারা কি বুঝতে পেরেছেন? কথাগুলো বুঝতে পেরেছেন?
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকবার আমি তিনটাই রিপিট করতেছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে পরিসীমা কাকে বলে বলেন তো? তিনটা বাহুর যোগফলকে পরিসীমা বলে। তিনটা বাহুর যোগফলকে যে কোনো জায়গায়, মনে করেন চতুর্ভুজের যদি কথা বলি, চতুর্ভুজ, তা চারটা বাহুর যোগফলকে পরিসীমা বলবে। আমি যদি বলি আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে এইটা বাহু যোগ এইটা বাহু যোগ এইটা বাহু যোগ এইটা বাহু পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহু যোগ করলে যা পাওয়া যায় সেটা কি পরিসীমা বলে। যেমন এখানে তিনটা বাহু আছে, তিনটা বাহু যোগ করলে পরিসীমা পাওয়া যায়। এস মানে কি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি এ একটা বাহু, বি একটা বাহু, সি আর একটা বাহু। তাহলে তিনটা বাহু যে আছে, তিনটা বাহুর যোগ করে দুই দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যায়। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 2। এ একটা বাহু, বি একটা বাহু, সি আর একটা বাহু। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যে এইখানে এইখানে যে জিনিসগুলা আমি বললাম, এই তিনটা সূত্রকে আমি আরেকবার যদি বলি, যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা লাইনটা আরেকবার বলতেছি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমি আরেকবার এই কথাটাই বলি, যে এইটা আছে, মনে করেন এটা একটা বাহু দেয়া আছে, তারপরে ধরেন এটা একটা বাহু, আর এটা আরেকটা বাহু, তিনটা বাহু দেওয়া আছে। এই তিনটা বাহুর মধ্যে আমি আমি যদি আপনাকে এখন বলি যে তিনটা আপনার কাছে বাহু দেওয়া আছে, ধরেন এ বাহুর মান দেওয়া আছে মনে করেন 10, বি বাহুর মান দেওয়া আছে মনে করেন 8, আর সি বাহুর মান দেওয়া আছে মনে করেন 12 সেন্টিমিটার। ধরেন এইরকম তিনটা বাহু দেওয়া আছে। যদি এইরকম তিনটা বাহুর মানই দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এই লাস্টের সূত্রটা দিয়ে। কিভাবে? প্রথমে অর্ধ পরিসীমা বের করব এস এর মান। কিভাবে? যে 10 যোগ 12 যোগ 8 ভাগ 2, কারণ তিনটা বাহু যোগ করলে পরিসীমা বের হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা। তাহলে 20 আর 10 এ 30, 30 থেকে 30 কে 2 দিয়ে ভাগ করলে 15। তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে রুট ওভার অফ 15 ইন্টু 15 মাইনাস 10 ইন্টু 15 মাইনাস 8 ইন্টু 15 মাইনাস 12, এরকম করে করতে হবে। তার মানে রুট ওভার অফ 15 ইন্টু 5 ইন্টু ধরেন 7 ইন্টু হচ্ছে 3। তার মানে রুট ওভার অফ, ধরেন এখানে এখানে আসতেছে যত আসে, 15কে 5 দিয়ে গুণ, তারপরে তাকে 7 দিয়ে গুণ, তাকে 3 দিয়ে গুণ করলে যা আসবে সেটাই আপনার হচ্ছে রুট ওভার অফ এত হবে অ্যান্সার। এটাই হচ্ছে আপনার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এটা আমি যেহেতু যে কোনো একটা মান দিছি, এটা বড় বড় একটা অ্যান্সার আসছে, সমস্যা নাই। তো এটা হচ্ছে আপনার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, যে তিনটা বাহু দেওয়া থাকলে কিভাবে করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তিনটা বাহু যোগ করব, তাহলে পাবো পরিসীমা, তাকে 2 দিয়ে ভাগ করব অর্ধ পরিসীমা, তারপরে সূত্রের মধ্যে বসাবো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ। এস মানে হচ্ছে 15, কারণ অর্ধ পরিসীমা। এস মাইনাস এ মানে 15, এস এর মান তো 15, এ মানে হচ্ছে বাহু, বাহু মানে হচ্ছে 10, এই যে একটা বাহু 10, বি মানে আরেকটা বাহু 8, সি মানে আরেকটা বাহু 12। তার মানে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। জাস্ট এইভাবে করে আমরা বের করে ফেলবো, তাই না? এটা এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। এটা গেল একটা সিস্টেম। সেকেন্ড সেকেন্ড কথা, এটা এটা আমাদের যদি তিনটা বাহুর মান দেওয়া থাকে, তাহলে এখন তিনটা বাহু দেওয়া না থেকে আমার করলো কি, ধরেন আহ এই এইটা বাহু দেওয়া আছে, এটা বাহু দেওয়া নাই, এবং কি করা আছে, এইখান থেকে এটার উপর লম্বের মানটা দেওয়া আছে। এখান থেকে যে এই লম্ব আঁকা হয়েছে, এই লম্বটা মনে করেন 10 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা কি করব, তাহলে 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করব। কেন? এই ত্রিভুজের ভূমি, ভূমি হচ্ছে যে কোনো বাহুটাকে আমি ভূমি ধরতে পারবো। যদি ওই মনে করেন এই বাহুটা যদি ভূমি হয়, তাহলে ওই ওই বিপরীত বিন্দু থেকে এই বাহুর উপর লম্বটা হবে উচ্চতা। তার মানে এইখানে আমার যে মানটা দেওয়া আছে, এটার মান দেওয়া আছে মনে করেন 12 সেন্টিমিটার, এই মানটা দেওয়া আছে, এই বাহুর মান দেওয়া 12 সেন্টিমিটার। তাহলে আমার ভূমিটা ধরা এই 12 সেন্টিমিটার, এইটাকে এটাকে ধরা বেটার, এটাই হচ্ছে ভূমি। উচ্চতা হবে এইটা থেকে এটার উপর লম্বটা। তাহলে এটা থেকে এটার উপর লম্ব হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 10, তার মানে গুণ করে দিলে আমাদের আস্তে আস্তে 6 × 10 = 60, 60 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে আপনার এইটার ক্ষেত্রফল। আমি এভাবে করে ক্ষেত্রফল বের করতে পারবো। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আরেকটা সিস্টেম। তাহলে সেকেন্ড সিস্টেম হচ্ছে এটা। থার্ড সিস্টেম হচ্ছে যদি দুইটা বাহু দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে। ধরেন বলে দেওয়া আছে যে এটা বাহু 10, এটা বাহু 6, আর এটা বাহু মনে করেন 12। হ্যাঁ, হ্যাঁ, 10, 6 আর মনে করেন 12 দেয়া আছে। তো আপনাকে বলা হলো এটা হচ্ছে 30 ডিগ্রি। তাই সেটা দিয়ে আপনি যদি বের করতে চান, তাহলে সূত্র হবে হাফ ইন্টু এবি সাইন থিটা। এ মানে কত? এ মানে 10,
বি মানে আচ্ছা এটার মান মনে করেন দেওয়া নাই, এটা এটা হচ্ছে 6, আর সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রির মানটা মনে করেন এখানে বসাই দিলেই অঙ্ক হয়ে যাবে। তো আপনি এই তিনটা সূত্র অ্যাপ্লাই করে আপনি অঙ্কটা করতে পারেন, যে দুইটা বাহু যদি দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে মাঝখানে সূত্র। আর সাইনের মান তো এখন কি সেগুলো আমি এখনো পড়াইনি, যখন পড়াবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। এই তিনটা আর কি আমাদের সিস্টেম। এটা কি বুঝেছি? মানে তৃতীয় তৃতীয় নাম্বারটা হচ্ছে যখন দুইটা বাহু দেওয়া থাকবে এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, 3 নাম্বারটা। আর প্রথম নাম্বারটা হচ্ছে একটা বাহু এবং ওর উপর লম্বের মান দেওয়া আছে। আর লাস্ট নাম্বারটা হচ্ছে যখন তিনটা বাহুই দেওয়া আছে। ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন আসেন, এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা আসি। সমবাহু ত্রিভুজ এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র রিটেন পরীক্ষায় আসছে, বিসিএস এ ইতিমধ্যে চলে আসছে। রিটেনের জন্য ইম্পর্টেন্ট এবং সূত্রটা মুখস্থ রাখাটা আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হবে। তাহলে দুইটা দুইটা ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবেন। মনে করেন আপনার কাছে একটা সমবাহু ত্রিভুজ আছে। হ্যাঁ, বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকারের, আমরা তো এটা জানি তাই না? বাহুভেদে ত্রিভুজ কত প্রকার? বাহুভেদে বাহুভেদে ত্রিভুজ কত প্রকার? বাহুভেদে 3 প্রকারের। একটা একটা কি? একটা হচ্ছে সমবাহু, একটা হচ্ছে সমবাহু, আরেকটা কি সমদ্বিবাহু, আরেকটা কি বিষমবাহু, তাই না? সমবাহু মানে তিনটা বাহুই সমান, সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান একটা বাহু অসমান, মানে তিনটা বাহুই যদি সমান হয় সেটাকে আমরা সমবাহু বলি, সমবাহু ত্রিভুজ। আর দুইটা বাহু সমান কিন্তু একটা বাহু অসমান তাকে আমরা সমদ্বিবাহু বলি। তিনটা বাহুই অসমান হইলে তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলি। এই তো, এগুলো আমরা অনেক ছোটবেলা থেকেই জানি। তো তিনটা বাহু যদি সমান হয় তাহলে তো সেটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান, প্রত্যেকটা কোণও তো পরস্পর সমান, তাই প্রতিটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি করে। এটাও 60, এটাও 60, এটাও 60, যদি একটা সমবাহু ত্রিভুজ হয়। কারণ 3 ষাটে 180 হবে, 60 গুণন 3 করলে কি 180 হয় না? তিনটা 60 যোগ করলে তো 180, তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তার মানে সবগুলা যেহেতু সমান তার মানে 60 60 60 করে থাকে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ। প্রতিটা কোণ থাকে হচ্ছে 60 60 60 করে। কথাগুলো কিন্তু লিখে নেন বেশি করে, হ্যাঁ আপনারা সবাই একটু খেয়াল করে লিখে নেন যে সবগুলা 60 60 60 করে থাকবে। ওকে, এখন আমরা শুরু করি। একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর মান কি সমান না? তাহলে এইটা যদি এ হয়, এটাও এ এটাও এ, তিনটাই কি এ লিখতে পারবো? তিনটা বাহু যেহেতু সমান তিনটা কি আমরা এ লিখতে পারবো? ঠিক আছে, তিনটাকে এ লিখতে পারলাম। ওকে, আচ্ছা, এইখান থেকে আমরা আমরা যদি এইভাবে করে বলি যে এইখান থেকে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা, উচ্চতা যদি আমি বলি, উচ্চতাটাকে যদি আমরা এইচ ধরি, উচ্চতাটাকে এইচ ধরি, উচ্চতা মানে এটা থেকে এটার উপর লম্ব যদি আঁকি, এটা এটার নাম যদি আমরা এইচ বলি, তাহলে উচ্চতার মান যদি আমাকে বের করতে হয়, আপনি তো বুঝতেই পারতেছেন এখানে যদি আমি লম্ব আঁকছি যেহেতু, তাহলে এটা অবশ্যই অর্ধেক হয়ে গেছে, এটা অর্ধেক হয়ে গেলে এইটা গোটাটা মিলে যদি এ, তার মানে এই ছোটটা হচ্ছে a/2, ছোটটা a/2 হয়ে গেছে। তার মানে সেখান থেকে আপনার এই এইচ এর মান যদি বের করতে চান, পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে কি যাবে না বলেন? পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে না? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি আমি লিখতে পারি যে এইটা যেহেতু সমকোণ, তার মানে এর বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, অতিভুজের উপর স্কোয়ার, মানে এ স্কোয়ার সমান হচ্ছে a/2 স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার। সেখান থেকে আপনি উচ্চতার মানটা বের করেন যে এইচ স্কোয়ার সমান কি লিখতে পারবো, তার মানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। তার মানে আমরা এইচ হচ্ছে 4 হচ্ছে লসাগু, তার মানে 4a স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার, তার মানে 3a স্কোয়ার বাই হচ্ছে 4। এটা হচ্ছে এইচ স্কোয়ার এর মান, তার মানে এইচ এর মান আসতেছে √3a বাই হচ্ছে 2। এটা কি বুঝছি? এটা কি বুঝতে পারছি দেখেন তো, কারা কারা বুঝছেন এটা? খুব মনোযোগ, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তো এটা প্রতিপাদন আসে, এটা প্রতিপাদন আসে, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের আমি যদি এখানে একটা লম্ব আঁকি, লম্ব আঁকলে অবশ্যই বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করবে, সমান সমান দুই ভাগে ভাগ করবে। দেখেন, একটা একটা সমবাহু ত্রিভুজ আছে, এটাও এ এটাও এ এটাও এ। আমি যদি এখান থেকে এটাকে যদি লম্ব আঁকি, তাহলে এইটা হচ্ছে সমান দুই ভাগে ভাগ করবে, মানে কি এটা হয়ে যাবে এতটুকু হয়ে যাবে a/2, এতটুকু a/2। এটা তো এ আছেই, আমি তো এখানে লম্ব আঁকছি। আচ্ছা, এটাকে যদি আমি এইচ বলি, তাহলে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, পিথাগোরাস পিথাগোরাস অ্যাপ্লাই করি যদি, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে?
অতিভুজের উপর স্কোয়ার সমান হচ্ছে এইচ এর উপর স্কোয়ার প্লাস a/2 এর উপর স্কোয়ার। এটা কি বুঝছি? এতটুকু পর্যন্ত বুঝছি? এই যে দেখেন, খেয়াল করেন সবাই, এই পর্যন্ত বুঝছি কিনা? আরেকবার দেখাবো, নেন মনোযোগ দিয়ে দেখেন সবার। অনেকেই বলছে যে আরেকবার দেখাইতে, ঠিক আছে সমস্যা নাই, সমস্যা নাই, দেখাইতে কোনো প্রবলেম নাই, মনোযোগ দিবেন ভালো করে। এটা মনে করেন একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজে তিনটি বাহুই হচ্ছে পরস্পর সমান। আমি যদি তিনটা বাহুর মধ্যে প্রত্যেকটা বাহুকে যদি এ দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে আমি এখন যদি প্রথমেই চিন্তা করি যে এইটা থেকে এটার উপর আমি একটা লম্ব আঁকছি, লম্ব আঁকছি, তা লম্ব আঁকলে আমি আহ এটাকে যদি আমি ভূমি মনে করি তাহলে এটা হচ্ছে উচ্চতা, সেই উচ্চতাটাকে আমি এইচ দ্বারা রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, খুব সুন্দর করে মনে রাখেন। এখন আমি যদি এরকম করে যদি লম্ব আঁকি তাহলে হবে কি, যেই বাহুটাতে এখানে আমি লম্বটা আঁকছি এটা অবশ্যই দুইটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ ছিল, এই বাহুটাও এ ছিল, এই গোটাটাও এ ছিল, এটাও এ ছিল, তার মানে এতটুক, এই যে যেহেতু দুই ভাগে ভাগ হয়েছে তার মানে এতটুক এটা কিন্তু a/2 হয়ে গেছে। এখান থেকে এটুক পর্যন্ত কিন্তু a/2 হয়ে গেছে। কথা বুঝি নাই? এটুক কিন্তু a/2 হয়ে গেছে, এতটুকু বুঝছি। এটা যেহেতু লম্ব আঁকলে দুই ভাগে ভাগ হয়ে গেছে, কারণ এই গোটাটা মিলে এ ছিল, তার মানে যেহেতু দুই ভাগে ভাগ হয়েছে ছোটটা a/2 হয়েছে। এটা বুঝি নাই? একটু আমাকে জানান, এটা বুঝি নাই? আমি জাস্ট লম্ব আঁকছি, এটা থেকে এটার উপর লম্ব আঁকলে এই জিনিসটা দুই ভাগে ভাগ হবে। এটা বুঝছি? আচ্ছা, এখন আমাকে বলেন যে পিথাগোরাসের উপপাদ্য যদি আমি এখানে খাটাই, হ্যাঁ মনে করেন পিথাগোরাস, পিথাগোরাস যদি আমরা খাটাতে চাই, পিথাগোরাস, পিথাগোরাসের উপপাদ্য, তাহলে পিথাগোরাসের উপপাদ্যে আপনারা একটু আমাকে বলেন তো, এই যে এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না, কারণ এটা যেহেতু লম্ব আঁকা হয়েছে, এটা সমকোণটা, এই সমকোণী ত্রিভুজের কথাটা একটু চিন্তা করেন, এইটা এই সমকোণী ত্রিভুজটা, এই বাবুটার কথা একটু চিন্তা করেন। এই বাবুটার ক্ষেত্রে কোনটা অতিভুজ, অতিভুজ কোনটা একটু বলেন তো আমাকে। সমকোণী আহ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে না? তাহলে এই যে সমকোণটা যে আছে, সমকোণের বিপরীত বাহুটা তো অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি, অতিভুজের এ এর উপরে স্কোয়ার মানে অতিভুজের উপরে স্কোয়ার সমান কি হবে, অপর দুই বাহুর উপরে স্কোয়ার। তাহলে এখানকার আর দুইটা বাহু কে কে আছে, একটা আছে এইচ আছে, তার মানে এইচ এর উপরে স্কোয়ার, আরেকটা বাহু আছে a/2, তার মানে a/2 এর উপরে স্কোয়ার। বুঝেছি? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা তো অতিভুজ, অতিভুজের উপরে স্কোয়ার সমান বাকি দুই বাহুর উপর স্কোয়ারের যোগফলের সমান না? এটা বুঝেছি? এটা বুঝেছি? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজের উপর স্কোয়ার সমান হচ্ছে বাকি দুই বাহুর উপর স্কোয়ারের যোগফলের সমান। আমি এখান থেকে আমি এইচ এর মানটা বের করতে চাই, তাই আমি আগে এ স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস a²/4 করে নিলাম। হ্যাঁ, সেখান থেকে যদি এইচ স্কোয়ার বলি তাহলে কি a² মাইনাস a²/4 হয়। তাহলে এখান থেকে 4 যদি লসাগু করি তাহলে 4a² মাইনাস a² হয়। হ্যাঁ, তাহলে এখান থেকে 3a²/4 হয় এইচ স্কোয়ারের মান। সেখান থেকে এইচ এর মান কত আসে, এইচ এর মান রুট ওভার যদি করি, পুরাটার উপর যদি রুট দেই, তাহলে 3 এর রুট ওভার করলে √3, a² রুট করলে a আসবে, 4 এর রুট করলে 2 আসবে। তাহলে এইচ এর মান হবে, এইচ এর মান হবে √3a/2। এটা কি বুঝেছি? এইচ এর মান, এইচ এর মান মানে উচ্চতার মান। তাহলে এইটাও কিন্তু আসে যে সমবাহু ত্রিভুজের উচ্চতার মান কত, তখন উচ্চতার মান বলতে হবে √3a/2। √3a/2 হচ্ছে উচ্চতার মান, এটাও পরীক্ষায় আসে অনেক সময়। হ্যাঁ, একটা সমবাহু ত্রিভুজের উচ্চতার মান কত সেটাও পরীক্ষায় আসে। বুঝেছি না? ওকে, এখন আপনাদেরকে আমি যদি বলি যে ক্ষেত্রফল সমান কি, ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা।
আমি যেহেতু একে উচ্চতা ধরছি, তার মানে এটা ভূমি ছিল, এই যে যার যার উপর লম্ব আঁকছিলাম ভূমি ছিল এই গোটাটা, এই বাহুটা ভূমি ছিল। তাহলে ভূমি মানে এ, আর উচ্চতা মানে তো এইচ। এইচ এর মানটা আমি কি পাইছি একটু আগে, উচ্চতার এইচ এর মান পাইছি √3a/2, √3a/2। এটা যদি মানটা বসাই, তাহলে নিচে 2 আছে, এখানেও 2 আছে, এখানে √3 আছে। √3, এ আর এ গুণ করলে হচ্ছে a² আর 2 আর 2 গুণ করলে হচ্ছে 4। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, √3a²/4। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এইটার প্রতিপাদন এই বিসিএস এ 3-4 বার আসছে, মানে বিসিএস রিটেনেই আসছে 3-4 বার। আর এটা সম্পর্কিত তো এমসিকিউ এ প্রচুর কোশ্চেন আসে, যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, √3a²/4। এটা ডিরেক্টলি এটা কিভাবে করে প্রমাণ হয় সেটা দেখাই দিলাম। দেখি বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে সমবাহু ত্রিভুজ নিয়ে আমাদের একটু প্যারা কমে গেল, যে আমরা যেহেতু দুইটা জিনিস আমরা খুবই সুন্দর করে শিখছি, যে একটা হচ্ছে যে প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হবে, এটার উচ্চতা হচ্ছে √3a/2, আর ক্ষেত্রফল হচ্ছে √3a²/4। ওকে, এগুলো এগুলো সবগুলা ক্রাইটেরিয়া আমাদের মনে রাখতে হবে, তাহলে এমসিকিউ গুলা তাড়াতাড়ি অ্যান্সার করা যায়। আসেন এখন সমবাহুর জায়গায়, স্যার এইখানে ভূমি এ, হ্যাঁ ভূমি তো যে কোনো একটা বাহুকে, আপনি ভূমি মানে কি, ভূমি আমি মানে কি বলছে, এটা বাহু ভূমি হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, তাহলে এগুলো তো সবগুলোই এ, তাহলে ভূমি তো এ ছাড়া অপশনই নাই। এটার উপর দিলেও এটাও এটাও এই হইতো, এইচ হচ্ছে উচ্চতা হইলে এটা ভূমি, এটা উচ্চতা। এখানেও যদি লম্ব আঁকতেন এটা, এটাও ভূমি এ হইতো, উচ্চতা হইতো। ঠিক আছে। হুম। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা আসেন, এখন আমরা যদি বলি সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আপনারা কোন কোন জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন, একই টাইপের। সমদ্বিবাহুর মধ্যেও যে খুব বেশি পরিমাণে প্যারা আছে তা না, মনে করেন সমদ্বিবাহুতে কি যে কোনো দুইটা বাহু সমান, আর এটাও এটাও কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে, প্রতিপাদন হিসেবে আসতে পারে, আপনাদের বুঝাই দিয়ে দিই একবারে। মনে করেন দুইটা বাহু যে সমান সমান দুইটা বাহু এ এবং এ ধরে নিলাম, আর যেটা অসমান বাহু সেটাকে বি ধরে নিলাম। এখানেও ওই একই কথা, এটা যদি আমি শীর্ষবিন্দু থেকে এখানে যদি আমি একটা লম্ব আঁকি, লম্বটা অবশ্যই ভূমিকে দুই ভাগে ভাগ করবে, এটাও b/2 হবে, এটাও b/2 হবে। এটা লম্ব আঁকছি। তাহলে এখন যদি আপনাদেরকে আমি বলি যে সমদ্বিবাহু ত্রিভুজে, মানে দুইটা কিন্তু এ এ ধরে নিছি, এ কেন ধরে নিছি, কারণ দুইটা বাহু তো সমান, সমদ্বিবাহুতে তো দুইটা বাহু সমান, 3 নাম্বারটা তো আর এ ধরা যাবে না, সেটাকে আরেকটা ধরে নিছি, বি ধরে নিছি। মানে সমান বাহুগুলা হচ্ছে এ, এবং একটা অসমান যে বাহু আছে সেটাকে বি ধরছি আমরা। ঠিক আছে। তো তো এইটুক কিন্তু b/2, এটাও b/2, মানে গোটাটা বি ছিল, গোটাটা ছিল বি। তার মানে এইখানে যেহেতু লম্ব আঁকছি, লম্বটা সমান দুই ভাগে ভাগ করছে, এইটুক b/2 হয়েছে, এটাও b/2 হয়েছে, এরকম বিষয়টা হয়েছে। তো আগের মতো যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে চাই, এটা যদি হাইট হয়, এইচ হয়, তাহলে কি পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে, এই যে এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে এস এ, তার মানে এর উপর স্কোয়ার সমান হচ্ছে এইচ এর উপর স্কোয়ার, এই বাহুর উপর স্কোয়ার প্লাস এই বাহু মানে হচ্ছে b/2 এর উপরে স্কোয়ার। সেখান থেকে আমি এইচ এর মান আবার বের করব, এইচ এর মান যদি বের করি তাহলে কি আসে, তার মানে এইচ স্কোয়ার সমান আসে a² মাইনাস b²/4, এরকম আসে। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি এই এইচ² সমান হচ্ছে 4, যদি লসাগু করি তার মানে 4a² মাইনাস হচ্ছে b²। তার মানে এইচ এর মান আমরা পাচ্ছি √অফ 4a² মাইনাস b² বাই হচ্ছে 2। কারণ 4 কে √ওভার করলে 2 আসে, 4 কে √ওভার করলে 2 আসতেছে, এবং a4 কে √ওভার করলে 2 আসতেছে, এখানে √ওভার আসতেছে। তো আগের মতো করেই আমরা এইচ এর মান পেয়ে গেছি। এখন ক্ষেত্রফলের কথা যদি বলি, ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু, যেহেতু উচ্চতা বলছি এইটা থেকে এটার উপর লম্ব, তার মানে ভূমিটাকে বি ধরতে হবে, ভূমি হচ্ছে বি,
গুণন উচ্চতা হচ্ছে এইচ। এইচ এর মান কি পেয়েছি? বি তো বি আছে, আর উচ্চতার মান পেয়েছি হচ্ছে √4 a² - b² বাই হচ্ছে 2। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি? A2 আর A2 গুণ করলে 4 আসে, তার মানে b/4 √4 a² - b²। এটাই হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এটাও ডিরেক্টলি পরীক্ষায় আসে। যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত? অ্যান্সার হবে b/4 √4 a² - b²। ক্লিয়ার? বুঝেছি? তোমাকে জানান বুঝেছি কিনা। একেবারে আগের মতোই, মানে এর আগেরটা প্রথমটা যেভাবে করে করছি সেইভাবে করেই এই দ্বিতীয়টাও করছি। এটা কি বুঝেছেন আপনারা? প্রথমটা যেভাবে করলাম দ্বিতীয়টাও একেবারে সেম টু সেম। হুম, আচ্ছা, তাহলে ক্ষেত্রফল নিয়ে আমাদের কোনো প্যারা নাই, তাই না? মানে ক্ষেত্রফলে নিয়ে মানে যেইভাবে করে কোশ্চেন আসতে পারে ক্ষেত্রফলের, যত টাইপের ক্ষেত্রফলের ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে যেই যেই জিনিসগুলো হতে পারে সেই জিনিসগুলো কিন্তু আমি সবগুলো বলে দিছি। তাহলে আমরা কি কি বলছি, আমরা মানে আবার যদি আমি চিন্তা করি যে কিভাবে কি বলছি আসলে, মানে কি কি জিনিস আমি বললাম শেষ পর্যন্ত, তাহলে আমি যদি বলি যে কোনো ত্রিভুজ যখন দেওয়া থাকতেছে, হ্যাঁ, যে কোনো ত্রিভুজের কথা যদি বলি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেই সূত্রগুলো অ্যাপ্লাই করব ত্রিভুজের ক্ষেত্রফলে, সেটা হচ্ছে একটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা একটা অ্যাপ্লাই করতে পারি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আর আরেকটা অ্যাপ্লাই করতে পারি হাফ ইন্টু এবি সাইন থিটা। এবি মানে যে কোনো দুইটা বাহু, এবং থিটা হচ্ছে ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ। আর আরেকটা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে √অফ এস ইন্টু s - a s - b s - c। এগুলো তিন প্রেক্ষাপটে ইউজ করব। যখন ভূমি আর উচ্চতা দেওয়া থাকবে তখন এটা ইউজ করব। আবার যখন তিনটা বাহুই দেওয়া থাকবে তখন এই যে √s ইন্টু s - a s - b s - c ইউজ করব। আর দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে 2 নাম্বারটা ইউজ করব। আর আমরা সম সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সমবাহু ত্রিভুজের √3/4 a²। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহুর ক্ষেত্রে আমরা পাইছি b/4 √4 a² - b²। এগুলো আমাদের মেইনলি সূত্র, যেগুলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, সবাই বুঝেছি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই কয়েকটা সূত্র আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। স্যার, রুট করলে না না না, আহ, একটা ইন্টারেস্টিং কোশ্চেন করছে। কোশ্চেনটা করছে হচ্ছে মনির মনির হোসেন ভাই। মনির হোসেন ভাই ইন্টারেস্টিং একটা কোশ্চেন করছে যে এগুলাকে রুট করে দিলে কি এটা হবে? কখনো এই কাজটা কিন্তু করা যাবে না। উনি বলছে কি √4 a² রুট করলে তো 2a আসবে, আর b² রুট করলে এইটা আসবে। রুট করে দিলে এটা করা যাবে কিনা? না ভাই, ওইভাবে করে আলাদা আলাদা করে রুট করা যায় না। মনে করেন আপনারা যদি থাকে √25 - 9, এটা আপনি যদি এখন করেন যে 25-এর √ মানে হচ্ছে 5, আর কি বলে 9-এর √ মানে 3, তাহলে কিন্তু হবে না। মানে 9-এর √ মানে 3, তার মানে এটার অ্যান্সার হবে 2, তা কিন্তু হবে না। এটা করতে হবে আগে বিয়োগ করে নিতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 16 আসবে, 16 √ করলে আসলে 4 আসবে। কখনো আলাদা আলাদা করে দুটো রুট করা যায় না। এটা যদি হোল স্কোয়ার থাকতো, এটা যদি √এর ভিতরে এরকম করে যদি 4a মনে করেন 2a - b হোল স্কোয়ার আকারে থাকতো, তাহলে হোল স্কোয়ার আর √ওভার কাটাটা যে 2ab - 4 লেখা যায়। তো দুটো কিন্তু আলাদা আলাদা করে করা যাবে না। মানে ওই একই রকম। তো ওই যে আপনাদেরকে যখন আমরা স্কোয়ার করাই তখন আমরা এই কথাটা বলি না যে, আমি যদি বলি যে a+b এই দুটো হোল স্কোয়ার করলে কি এটার উপর স্কোয়ার আর এটার উপর স্কোয়ার করলে হবে? a² + b² করলে কি হবে? নাকি এটা সূত্রে ফেলতে হবে যে a² + 2ab + b²? এটা কখনো হবে না আর কি। দুটা আলাদা 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 স্কোয়ার করলে কিন্তু যোগ হয়ে যাবে না, মানে এটার স্কোয়ার হয়ে যাবে না।
আসলে এটা সূত্রে ফেলতে হবে যে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না। হুম, ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আমাদের যে এটা আমরা যেটা করতেছিলাম সেই জায়গায় আবার যাই, ফেরত যাই একটু। আমরা করছিলাম হচ্ছে ট্রায়াঙ্গেল। হুম, ট্রায়াঙ্গেলের 3 নাম্বার। 3 নাম্বার কথা কি বলেছিল? 3 নাম্বার থেকে আমরা ওইদিকে চলে গেছি, তাই না? অনেক কিছু শিখে আসলাম, অনেক কিছু শিখে আসলাম 3 নাম্বার করার আগে অনেক কিছু শিখে আসছি। দেখা যাক, একটি ত্রিভুজের 3টি বাহু, 3টি বাহু যথাক্রমে দেওয়া আছে হচ্ছে 6 সেন্টিমিটার, 6 মিটার, 4 মিটার এবং 20 মিটার হলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? ঠিক আছে, সমবাহু ও সমদ্বিবাহুর মান কি সর্বদা এগুলোই আসে মানে কি? এর কথার অর্থ বুঝি নাই। যে আপনার এই যে 6 মিটার, 4 মিটার এবং 20 মিটার আছে, 3টা বাহুই আছে দেওয়া, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? আগে এস এর মান বের করব। তিনটা বাহু যোগ করে দিলে 30 আসে, 30কে 2 দিয়ে ভাগ করলে 15 আসে, 15 এস এর মান, তার মানে 15। তার মানে ক্ষেত্রফল কি হবে? √ওভার অফ 15 × 15 - 6, 15 থেকে 6 বিয়োগ করলে আসবে 9, 15 - 4, 15 থেকে 4 বিয়োগ করলে আসবে 11, 15 মাইনাস, হ্যাঁ, সরি সরি সরি, এখানে ভুল হয়েছে, এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে আমি দেখি নাই আর কি, এই জন্য মানে আপনাদেরকে পড়াইছি কিন্তু দেখি নাই। এটা 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 আসলে এটার অ্যান্সার কি হবে বলেন তো ভাইয়া? এটার অ্যান্সার হবে কিন্তু কোনোটি নয়, কোনোটি নয় অ্যান্সার হবে। কেন কোনোটি নয় হবে? কেন কোনোটি নয় হবে বলেন তো? এটা কেন কোনোটি নয় হবে? এটা অ্যান্সার হবে কোনোটি নয়, কেন হবে? কে বলতে পারবেন এটা অ্যান্সার কোনোটি নয় কেন হবে? কে বলতে পারবেন? কোনোটি নয় কেন হবে? হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে কোনোটি নয় এই কারণে হবে, যে কোনো 2টা বাহু যোগ করে কিন্তু তৃতীয় বাহুর চেয়ে বড় হয় নাই। কারণ 4 আর 5 যোগ করে হচ্ছে 10, 10 তো 20-এর চেয়ে বড় নয়। তার মানে এটা দিয়ে ত্রিভুজই গঠন করা সম্ভব নয়, তাই কোনোটি নয় হবে। আমরা অঙ্কটা করার সময় কেউ যদি ভুলক্রমেও অঙ্কটা করা শুরু করে দেয়, যেমন আমার মতোই, যে মনে করেন 2টা 3টা যোগ করলে 30 আসে, 30কে 2 দিয়ে ভাগ করলে অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা আসতেছে 15, তার জন্য সে সূত্রটা ইউজ করার সময় বুঝবে যে অঙ্কটা সে আসলে এই অঙ্কটা আসলে হবে না। কারণ s × s - এস থেকে এটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। তাহলে এটা বাদ দিলে আসতেছে 9, 15 থেকে 6 বাদ দিলে 9, 15 থেকে 4 বাদ দিলে 11, কিন্তু 15 থেকে 20 বাদ দিলে হচ্ছে -5। √ওভারের ভিতরে তো মাইনাস গ্রহণযোগ্য না, তার মানে এটা আসলেই হবে না। সেই কারণ কেন হচ্ছে না? কারণ 2টা বাহু যোগ করলে তৃতীয় বাহু হচ্ছে বড় হয় নাই, এই জন্য এটা দিয়ে আসলে ত্রিভুজ গঠনই সম্ভব না। কথা কি বুঝছি? মানে প্রথম 2টা, মানে যে কোনো 2টা বাহু যোগ করে তো তৃতীয় বাহু হচ্ছে বড় হইতে হবে, তা নাই। সেই জন্য আলটিমেটলি এই যে √ওভারের ভিতরে মাইনাস চলে আসতেছে। মানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করি, যদি s × s - s - b আর s - c, এটা যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, সেটা অ্যাপ্লাই করে দেখবেন যে ভিতরে মাইনাস চলে আসছে। এটা মাইনাস আসার কারণ হচ্ছে 2টা বাহু যোগ করে তৃতীয় বাহুর চেয়ে বড় হয় না, এই কারণে। কথা কি বুঝতে বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে। এটা বারবার করে চলে যাচ্ছে কেন? ঠিক আছে, আসেন এইবার 4 নম্বরে চলে আসি। If two sides of a triangle are 5 and 6, what will be the third, what can't be the third be? মানে 5 এবং 6 দুইটা দুইটা সাইড দেওয়া আছে, থার্ডটা কোনটা হইতে পারবে না? তাহলে 5, 6, 11, 11, 11 বা 11 বেশি হইতে পারবে না, বাকিগুলো হইতে পারবে। হ্যাঁ, বাকিগুলো হতে পারবে, বাকিগুলা হতে পারবে। তার মানে 12 হইতে পারবে না। তার মানে এখানে কোনটা হইতে পারবে না? 12 হইতে পারবে না, কারণ 5 আর 6 যোগ করলে তো কি 11 হয়।
আচ্ছা, আরেকটা জিনিসও বলে দেই, এখানে এখানে আরেকটা জিনিস এখানে মাথায় আসলো আমার, যেটা জিনিস মানে যেটা জিনিস বলাটাও জরুরি। যেমন দুইটা বাহু যোগ করলে, যেই মানটা আসবে সেই মানটার চেয়ে ছোট হইতে হবে 3 নাম্বার বাহুটা। এটা যেমন প্রযোজ্য, যেমন 5 আর 6 যোগ করলে 11, 11 কখনো হইতে পারবে না, 11 ছোট হইতে হবে 3 নাম্বার বাহুটা। এরকম আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে, যে কোনো দুইটা বাহু যদি দেওয়া থাকে সেই দুইটা বাহুর বিয়োগ ফলের সমানও হইতে পারবে না, তার চেয়ে বড় হইতে হবে। মনে করেন এখানে যদি একটা অপশন 1 দেওয়া থাকতো, সেই 1ও কিন্তু হইতে পারবে না, কারণ এই দুইটার বিয়োগ ফল হচ্ছে 1। অবশ্যই যে কোনো দুইটা বাহুর বিয়োগ ফলের চেয়েও বড় হতে হবে, মানে বিয়োগ ফলের চেয়ে বড় এবং যোগ ফলের চেয়ে ছোট হইতে হয়। মনে রাখবেন, যে কোনো তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুর যোগফলের চেয়ে ছোট হবে হচ্ছে তৃতীয় বাহুটা, এবং বিয়োগ ফলের চেয়ে বড় হবে হচ্ছে তৃতীয় বাহুটা। কথাটা বুঝেন নাই? কথাটা আবার বুঝাই বলি। মনে করেন আপনাকে আমি যদি বলি 2, আরেকটা বললাম আমি মনে করেন উম আমি মনে করলাম বললাম হচ্ছে 6, আরেকটা বললাম হচ্ছে 9। হ্যাঁ, আমি খালি জাস্ট একটা এক্সাম্পল দিই, আপনাকে ওই দিকে যাওয়ার দরকার নেই। আপনি দেখেন এই দুটা যে বিয়োগফল, বিয়োগফল কত? 3 না? তার মানে অবভিয়াসলি তৃতীয় বাহুটা, মনে করেন এই একটা যদি 6 থাকে একটা 9 থাকে, এইখানে আপনাকে মাথায় রাখতে হবে তৃতীয় বাহুটা 6 আর 9 যোগ করলে কত? 15। 15 হচ্ছে ছোট হইতে হবে, 15 এর ছোট হতে হবে অবশ্যই। 15 এর ছোট মানে কি? 15 এর ছোট কি কি হইতে পারে? যেমন 14 হইতে পারে, 13 হইতে পারে, 12 হইতে পারে, হ্যাঁ, 10 হইতে পারে, 9 হইতে পারে, 8 হইতে পারে, 7 হইতে পারে, 6 হইতে পারে, হ্যাঁ, তারপর 5 হইতে পারে, 4 হতে পারে। কিন্তু এই দুটার বিয়োগফল কত? 3। 3 হতে পারবে না, 3 বা 3-এর চেয়ে ছোট হইতে পারবে না। এই কয়েকটা মান হইতে পারবে তৃতীয় বাহুটা। কথাটা বুঝছেন কি বুঝেন নাই? মানে এটা উপপাদ্য থাকে না, তো অনেকে এই জিনিসটা জানে না। ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর, মানে এই যে কোনো দুইটা বাহু দেওয়া থাকলে এদের যোগফলের চেয়ে ছোট হইতে হয়, যেমন এদের বিয়োগফলের চেয়েও বড় হইতে হয়, মানে তৃতীয় বাহুটা। কথা কি বুঝে গেছে? খুবই সহজ কথা আর কি। দেখি বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি, এটা না বুঝার কিছু নাই। মানে তিন, যে কোনো দুইটা বাহু যোগ করলে যে মানটা আসবে তার চেয়ে যেমন ছোট হয়, সেরকম বিয়োগ ফলের চেয়েও ছোট হয়। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে যে সমবাহু বিষমবাহু ত্রিভুজ এবিসি বাহুগুলো এমন ভাবে নির্ধারিত যে এবিসি, একটা ত্রিভুজের কথা বলছে, বিষমবাহু ত্রিভুজ এবিসি বাহুগুলো যেন এডি হচ্ছে মধ্যমা দ্বারা গঠিত গঠিত ক্ষেত্রফল। আচ্ছা, এখানে এখানে কি বলছে? এখানে বলছে যে এডি, হচ্ছে মধ্যমা, হচ্ছে মধ্যমা। মধ্যমা কাকে বলে? যে কোনো আহ, মানে যে কোনো বাহুর মধ্যবিন্দু যদি আপনি একটা সিলেক্ট করেন এবং শীর্ষবিন্দু থেকে যদি যোগ করেন, তাহলে সেটাকে বলা হবে মধ্যমা। মানে এটা যেমন একটা মধ্যমা, আবার এইটার মধ্যবিন্দুতে আপনি যদি এটা থেকে এটা যোগ করেন তাহলে সেটা একটা মধ্যমা হবে। মনে করেন এটা যদি যোগ করেন তাহলে এটা একটা মধ্যমা। একটা ত্রিভুজে 3টা মধ্যমা থাকে, আবার এই বাহুর মধ্যবিন্দুতে আপনি যদি এটা যোগ করেন তাহলে সেটা হবে আরেকটা মধ্যমা। এটা হচ্ছে মধ্যমা। মধ্যমা হচ্ছে যে যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু যদি শীর্ষবিন্দু থেকে যোগ করা যায়, মানে বিপরীত শীর্ষ থেকে যোগ করা যায়, যেটা পাওয়া যাবে সেটাকে মধ্যমা বলে। আর আপনাদের কি মনে হচ্ছে, দেখে দেখে আপনারা বলেন তো, একটু দেখে বলেন, এই মধ্যমাটা আঁকার পরে আপনাদের কি মনে হয়? এই মধ্যমাটা যদি আঁকার পরে এটা যদি ডি হয়, আপনাদের দেখে বলেন তো যে এ বি ডি এইটার ক্ষেত্রফল দেওয়া আছে এক্স বর্গমিটার, আপনার কি মনে হয় এইটুক যদি এক্স বর্গমিটার হয়, তাহলে এই পুরাটা এবিসি কতটুকু হবে? কি দেখেই কি মনে হয় আপনাদের? অন্য কিছু আমি জানতে চাই না, দেখে কি মনে হয় সেটা আমারে বলেন। এইটুক যদি এক্স হয় তাহলে পুরাটা কত হবে? কি দেখে কি মনে হচ্ছে? তো আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, দেখে কি মনে হয়? আমি অন্য কিছু জানতে চাচ্ছি না। এটা যদি এক্স হয়, একটা মধ্যমাতে এটা যদি এক্স হয়, দেখে কি মনে হচ্ছে? তাড়াতাড়ি বলেন, দেখে কি মনে হয়? অবশ্যই এইটাই এক্স হইলে এই পাশেরটাও এক্স, মানে টোটালটা মিলে 2x হবে, তাই না? 2x হবে, এইটাই মধ্যমা। সবসময় একটা ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে।
একটা মধ্যমা সবসময় একটা ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে, সমান দুই ভাগে ভাগ করে, বুঝেছেন? একটা মধ্যমা সবসময় একটা ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে। হুম, ওকে, ভেরি গুড। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, অনেক সময় আপনাদের এই প্রশ্নটা পরীক্ষায় আসে, এই এই প্রশ্নটা পরীক্ষায় আসে, এটারে সাপ্লিমেন্টারি একটা প্রশ্ন আমি দিতে পারি। সেই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা দিতে দিতে পারি আমরা। সেটা হচ্ছে যে মনে করেন এটা আছে এ, এটা আছে বি, এটা আছে সি, এটা, এবং এই বাহুর মধ্যবিন্দু মনে করেন ডি, আর এই বাহুর মধ্যবিন্দু মনে করেন ই, দুইটা বাহুর মধ্যবিন্দু। এই দুটো যদি যোগ করা যায় তাহলে এইটা কিন্তু সমান দুই ভাগে ভাগ করে নাই, গোটা ত্রিভুজটা কিন্তু সমান দুই ভাগে ভাগ হয় নাই। কারণ দেখেন এটা কিন্তু মধ্যমা নয়। মধ্যমা কোনটা? মধ্যমা হচ্ছে, মনে করেন এটা তো মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু কিন্তু ডি, বিসি এর এসি এর মধ্যবিন্দু কিন্তু ই। আমি যে কোনো এই শীর্ষবিন্দু থেকে যদি ই যোগ করি তাহলে এই ত্রিভুজের মধ্যমা কিন্তু এটা। আপনি একটু জিনিসটা চিন্তা করেন, আমি কি বলছি, যে একটা বাহুর মধ্যবিন্দু নিব এবং বিপরীত শীর্ষ থেকে যোগ করলে সেটা কিন্তু মধ্যমা হবে। আমি যদি দুইটা মধ্যবিন্দু যোগ করি সেটা কিন্তু মধ্যমা নয়। কথা কি বোঝা গেছে? এই কথা কি বুঝতে পারলেন আমি কি বললাম? এই কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি কি বললাম বুঝতে পারছেন? যে এই দুটা বাহু যোগ করলে এই দুটা বিন্দু যোগ করলে এটা কিন্তু মধ্যমা নয়। এটা কিন্তু মধ্যমা কখন হবে, যখন এইটা আমি যদি একটা শীর্ষবিন্দু থেকে যোগ করি অথবা এইটা থেকে এটা যদি যোগ করি, তাহলে সেটা কিন্তু মধ্যমা হবে। অন্যগুলো কিন্তু মধ্যমা হবে না, আমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড, বুঝতে পারছেন সবাই? একটু জানান আমাকে। ওকে, ঠিক আছে। এখন এই জিনিসটা সম্পর্কে আমি একটা তথ্য দিই। সেই তথ্যটা হচ্ছে যে এই জায়গায় এই জায়গায় মনে করেন এটাকে আপনি যদি যোগ করেন, এটা যোগ করলে এখন আমার যে ত্রিভুজটা হইলো, একটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজ এ বি ই এর, এ বি ই এর মধ্যমা, মধ্যমা কি ডি না? মানে এই ত্রিভুজটার মধ্যমা একটা ডি না? এই যে ত্রিভুজ এ বি ই এর, কেন কেন বলেন তো? কারণ ত্রিভুজ এ বি ই যদি নেই, এ বি ই এর এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং শীর্ষবিন্দু থেকে এখানে যোগ হয়েছে, তার কি মধ্যমা, মধ্যমাটা কি ডিটা কি একটা মধ্যমা না এই ত্রিভুজটার জন্য? মধ্যমা একটা ডি। আচ্ছা, আবার বি মধ্যমাটা কি? বি মধ্যমাটা গোটা ত্রিভুজটার এবিসি এর মধ্যমা না বি মধ্যমাটা? তার মানে দেখেন, আপনাকে আমি যদি এখন বলি, এখন একটু আপনারা একটু একটু সেন্স কাজে লাগান। এইটা যেহেতু এইটা যেহেতু এই গোটা ত্রিভুজটার মধ্যমা, তার মানে এই যে এইটা কিন্তু সমান দুই ভাগে ভাগ করছে, এইটা এবং এইটা। মানে আমি যদি বলি ত্রিভুজ এ বি ইটা হচ্ছে হাফ অফ ত্রিভুজ কিন্তু এবিসি। এটা কি বুঝছি? মানে এ বি ই ত্রিভুজটা এই গোটা ত্রিভুজটার অর্ধেক, কারণ এ বি যেহেতু মধ্যমা, কারণ এটা ইটা মধ্যবিন্দু, এটার একটা শীর্ষবিন্দু থেকে যোগ করছি, তার মানে অবশ্যই এই ত্রিভুজটা এই গোটা ত্রিভুজের অর্ধেক। আবার আমি যদি বলি এই ত্রিভুজের এইটা হচ্ছে মধ্যমা, সেই ক্ষেত্রে এডি সমান আমি কি লিখতে পারি? এডি সমান, এডি সমান আমি বলতে পারি যে হাফ অফ ত্রিভুজ কিন্তু এবি। এই দুইটা মিলে মানে এই ত্রিভুজটা এই গোটা এইটুক ত্রিভুজের অর্ধেক, আবার এই ত্রিভুজটা গোটা ত্রিভুজের অর্ধেক। তার মানে এবি এডি যে ত্রিভুজটা আছে এটা কিন্তু গোটা ত্রিভুজটা 4/1 ভাগ। গোটা এবিসি ত্রিভুজের কিন্তু 4/1 ভাগ, আমাদের এটা মনে রাখতে হবে। এটা অনেক সময় পরীক্ষায় আসে, যখন আপনার দুইটা বিন্দু আমি যদি এরকম করে যদি যোগ করে দেই, যে এটা মধ্যবিন্দু এটা মধ্যবিন্দু, দুটা যদি আমি যোগ করে দিই, তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হবে, এই ত্রিভুজটা কিন্তু গোটা ত্রিভুজের 4/1 ভাগ, গোটা ত্রিভুজটা। কথা কি বোঝা গেছে? দুটা মধ্যবিন্দু যদি আমি যোগ করে দেই, এটা বুঝতে পারছেন কিনা, মানে কথাটা কি বোঝা গেছে আমি কি বলছি? মানে আপনি শুধু মাথায় রাখবেন, যদি মধ্যমা হয় তাহলে দুই ভাগে ভাগ করবে, এই যে এটা যেমন মধ্যমা একটা দুই ভাগে ভাগ করলো, কিন্তু আমি যদি দুইটা মধ্যবিন্দু যোগ করি তাহলে কিন্তু 2 ভাগে না, এটা কিন্তু 4/1 ভাগ হয়ে যাবে। দুইটা যদি মধ্যবিন্দু যোগ করি তাহলে কিন্তু 4/1 ভাগ হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তখন কিন্তু 4x অ্যান্সার হইতো। যদি এখানে এখানে যদি ওই মানটা দেওয়া থাকতো এডি, মনে করেন এডি এর মান দেওয়া আছে এক্স বর্গমিটার, তখন কিন্তু 4x হয়ে যাইতো। ঠিক আছে, ওকে, ঠিক আছে।
এখানে কি বলছে যে ত্রিভুজ এবিসি এর বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলে, আচ্ছা এক সেকেন্ড একটু আমাকে সময় দেন। আচ্ছা দেখ, ওকে, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি যে আছে, এই এবিসি এর একটা মোবাইল দাও দেখি, এটাতে ইয়া দেখা যাচ্ছে না, সাদাটা দাও। এবিসি এর বিসি কে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে এসিডি মানে এই কোণের মানটা কোন কোন দুইটা সমান হবে বলেন? এসিডি এর মান কি হবে? এসিডি ইকুয়াল কি হবে? কোণ এ আর এ আর বি এর যোগফলের সমান হবে। ইয়েতে তো। হুম, বুঝছি কি? এক সেকেন্ড, আমি আপনাদের কমেন্ট গুলা দেখতে পাচ্ছি না তো, কমেন্ট গুলা দেখতেছি এখন। এটা বন্ধ করো। ওকে, হ্যাঁ সবাই ক্লিয়ার না এটা? এটা সবাই ক্লিয়ার? আমাকে জানান, এটা ক্লিয়ার তো যে এ প্লাস বি এর মানে? হ্যাঁ সবাই ক্লিয়ার না এটা? আল্লাহ, সবাই ক্লিয়ার? কি হলো? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যদি বলি এরপরের ইয়াটা ত্রিভুজের, ত্রিভুজের তিনটি তিনটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণগুলো উৎপন্ন হয়, তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হতে পারে, এটা একটু চিন্তা করেন দেখি। যে ত্রিভুজের তিনটা তিনটা যদি বাহুকে বর্ধিত করা যায়, যে বহিস্থ কোণগুলো উৎপন্ন হয়েছে, তিনটা বাহুকেই মনে করেন বর্ধিত করছেন, তিনটা বাহুকেই বর্ধিত করছেন, যে এইটা এটা এটা এই বাহুকে বর্ধিত করলাম, এটা এই পাশে এই বাহুকে বর্ধিত করলাম, এটা এই পাশে এই বাহুকে বর্ধিত করলাম। যে ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণগুলা যে উৎপন্ন হচ্ছে, তিনটা বাহুকে বর্ধিত করছেন, বহিস্থ কোণ কোনটা? এই কোণটা, এই কোণটা একটা বহিস্থ কোণ, এখানে এই কোণটা একটা বহিস্থ কোণ, এখানে এই কোণটা একটা বহিস্থ কোণ, এই তিনটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? এই কোণটা দেখেন, এই কোণটা যোগ এই কোণটা হচ্ছে এই কোণ যোগ এই কোণ, আবার এই কোণটা হচ্ছে এই কোণ যোগ এই কোণ, আবার এই কোণটা হচ্ছে, আমি যদি বলি এই কোণ যোগ এই কোণ, তাহলে প্রতিটা কোণই কি দুইবার করে আসছে না? আপনি দেখেন যে যখন আপনি এই কোণ নিচ্ছেন এইটা আর এইটা, আবার এই কোণ নিলে এইটা যোগ এইটা, আবার এই কোণ নিলে এইটা যোগ এইটা, তাহলে প্রত্যেকটাই কিন্তু দুইবার করে আসতেছে। তার মানে তিনটা কোণের সমষ্টিতেও দুই সমকোণ বা 180, তার মানে দুইবার করে আসছে, সেজন্য 360 ডিগ্রি হবে, তাই না? সহজ কথা আর কি, 360 ডিগ্রি হবে। ক্লিয়ার? বুঝেছেন? সবাই বুঝেছেন কিনা? মানে এটা এইভাবে করে খুব তাড়াতাড়ি আপনি বলে দিতে পারতেছেন, মানে এই এই কোণটা সমান যেহেতু এই কোণটা আর এই কোণটার যোগফলের সমান। আমি আমি যদি নাম দিয়ে দিই আরো ভালো হয় আর কি, নাম দিলে আপনারা বুঝতে সুবিধা হবে। যে এই কোণটা যখন বের করতেছি তখন এ প্লাস বি হবে, আবার আমি যদি এইটাকে বর্ধিত করি তাহলে এই কোণটার মান যখন দিচ্ছি তখন হবে বি প্লাস সি, বি প্লাস সি। আবার এই বাহুটাকে যদি আমি বর্ধিত করি তাহলে এই কোণটার মান হবে এ প্লাস সি। তাহলে আমরা সবগুলা মিলাই, সবগুলা মিলাই নিলে দুইটা এ আছে, দুইটা বি আছে, আর দুইটা সি কোণ আছে। তাহলে আমরা তো জানি 2 × এ প্লাস বি প্লাস সি, এ এ বি আর সি কোণগুলা যোগ করলে কত ডিগ্রি হবে? তিনটা কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি হবে। ক্লিয়ার সবাই?
ওকে, সবাই ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। ত্রিভুজে তিনটা বাহু দেওয়া আছে, একটা হচ্ছে 6, একটা দেওয়া আছে 8, আর একটা দেওয়া আছে 10 মিটার। বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুদ্বয়ের আহ, দূরত্ব কত মিটার? কি বলছে? তিনটে বাহু যথাক্রমে, একটা হচ্ছে 6, একটা 8, আর একটা হচ্ছে 10। বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দূরত্ব, আচ্ছা সরি, মধ্যবিন্দুর দূরত্ব কত মিটার? আমি মধ্যবিন্দু কথাটা দেখি নাই। আচ্ছা, বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দূরত্ব কত মিটার, এটা এটা বের করতে বলছে। তাহলে ক্ষুদ্রতম, দেখেন বৃহত্তম বাহুটা তো হচ্ছে, বৃহত্তম বাহু আর ক্ষুদ্রতম বাহুর কথা যদি বলা যায়, যে তাহলে তাহলে কি কি আসবে? এখানকার মধ্যে বৃহত্তম বাহুটা হচ্ছে আপনার 10, 10-এর 10-এর মধ্যবিন্দু হচ্ছে 5, আর 6-এর মধ্যবিন্দু হচ্ছে এইটা। এই মধ্যবিন্দু দুইটার মধ্যে যে দূরত্ব, দূরত্বের কথা বলা হয়েছে, তো দূরত্বটা কত সেটা বের করতে বলছে। বলেন কত হবে? এটার যে সিস্টেমটা, এটা একটু আমি বলে নেই। এটা এই কথাটা শুনেন আগে, সবাই সবাই কথাটা শুনেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা সম্পর্কে আমি আগে তথ্যটা, এর আগে যে একটা তথ্য, সেই সময় একটা ভাই বলতেছিল এই কথাটা, বারবার করে বলতেছিল উনি। এই কথাটা মনে রাখবেন, যে কোনো দুইটা বাহু, এই মনে করেন এইটা একটা বাহু দেওয়া আছে, এটা একটা বাহু দেওয়া আছে, আপনি যদি এটা একটা মধ্যবিন্দু, এটা যদি ডি হয় আর এটা যদি ই হয়, মানে 8 এবং 9-এর সবচেয়ে ইম্পর্টেন্ট উপপাদ্যের মধ্যে একটা উপপাদ্য, সেটা হচ্ছে যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু যদি সংযোজক সরলরেখা করা যায়, তৃতীয় বাহুর অর্ধেক, মানে ডিটা হবে 3 নাম্বার বাহুর হচ্ছে অর্ধেক। ডি ইজ ইকুয়াল হচ্ছে হাফ অফ বিসি, এবং ডি সমান্তরাল হবে বিসি। এটা মনে রাখতে হবে। যে কোনো দুইটা বাহুর যদি আপনি মধ্যবিন্দু নেন, সেই মধ্যবিন্দু দুটা যদি আপনি যোগ করেন, এই এই বাহুর মধ্যবিন্দু নিছেন এটা, এই বাহুর মধ্যবিন্দু নিছেন এইটা, তাহলে এই দুটা মধ্যবিন্দু যদি যোগ করি, তাহলে এই দুটা বাহু বাদ দিয়ে তৃতীয় বাহু যে আছে, এই তৃতীয় বাহুটার অর্ধেক হবে সেটা, ওইটার যোগফলটা। সেরকম আমি যদি এই বাহুর মধ্যবিন্দু নেই এইটা, এই বাহুর মধ্যবিন্দু নেই এইটা, এই দুটো যখন আমি যোগ করব, সেই যোগফলটা এই 3 নাম্বার বাহু যে 8 আছে, 8-এর অর্ধেক হবে। 8-এর অর্ধেক মানে 4 হবে, এটা হবে 4। কথাটা কি বুঝছি আমরা? মানে কথাটা কি বুঝছি? কথাটা কি বুঝতে পারছি কিনা? মনে করেন তিনটা বাহু আছে, আপনাকে আমি যদি তিনটা বাহুর কথা বলি, তিনটা বাহু আছে, একটা আছে 6, একটা আছে 8, আর একটা 10। এদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দূরত্ব কত মিটার? তাহলে এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম, বৃহত্তম কত? 10, 10-এর যদি অর্ধেক করি, তাহলে এই জায়গায় আসতেছে, এই জায়গায় মানে 5। বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহু যদি বলি, তাহলে বৃহত্তম 10-এর মাঝখানে পড়বে, আবার ক্ষুদ্রতমটা এই 6-এর মাঝখানে পড়বে। এই দুটো যদি যোগ করি, তাহলে মধ্যবিন্দু গুলা যদি যোগ করা যায়, সেটা তৃতীয় বাহুটার অর্ধেক হবে। 3 নাম্বার বাহু তো হচ্ছে 8, 8-এর অর্ধেক হবে, মানে এটা হবে 4। এটা হচ্ছে 4। ক্লিয়ার কিনা? বুঝেছি এটা? যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, তৃতীয় বাহুর অর্ধেক, এবং এই বাহু দুটো কিন্তু সমান্তরাল। এই দুটো বাহু আবার সমান্তরালও হবে। এটাই হচ্ছে উপপাদ্যটা ছিল, যে যে কোনো দুইটা বাহু যদি আপনি নেন, সেইটা যদি মধ্যবিন্দু যদি যোগ করে দেন, তাহলে তৃতীয় বাহুটা সমান্তরাল হবে, এবং এই বাহুটার অর্ধেক হবে এটা। এটাই আর কি। ওকে, ঠিক আছে। একটি সমকোণী ত্রিভুজের পরিসীমা 18 ইঞ্চি, তিনটি বাহুর আহ মধ্যবিন্দুর সংযোগে যে আহ, ত্রিভুজ তৈরি হবে, তাদের পরিসীমা কত? একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজটার তিনটা বাহু যে আছে, তিনটা বাহুর মধ্যবিন্দু যদি আমি যোগ করি, মধ্যবিন্দু গুলা যদি যোগ করা যায়, সেই মধ্যবিন্দু গুলা যোগ করলে যেই ত্রিভুজটা তৈরি হবে, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল, ক্ষেত্রফল যদি আপনাকে বলা হয়, সেই ক্ষেত্রফলটা পরিসীমাটা অ্যাকচুয়ালি কত হবে সেটা বের করতে বলছে।
তো এটা কিন্তু খুবই সুন্দর একটা কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন। ভালো করে বুঝে নেন, আপনারা নিজেরা পারবেন। ভালো করে বুঝে নেন। একটা সমকোণী ত্রিভুজ আছে, সেই সমকোণী ত্রিভুজের 3টা বাহু যোগ করলে 18। খুব মজার কোশ্চেন। মধ্যবিন্দুগুলো আমি যদি যোগ করি, মধ্যবিন্দু এটার মধ্যবিন্দু এই দুটো যোগ করছি, আবার এটার মধ্যবিন্দু এখানে আমি যোগ করছি, তাহলে এখন আমাকে পরিসীমাটা বের করতে হবে। কিভাবে বের করব? আপনি দেখেন, মানে কথাটা বুঝেন আগে। এইটা এইটার কথা চিন্তা করেন। এইটা এইটা কি এইটার অর্ধেক না? এই জিনিসটা কি এটার অর্ধেক? এই যে এটা, কারণ এই মধ্যবিন্দু যদি যোগ করছি, তাহলে মধ্যবিন্দু যোগ করলে তৃতীয় বাহুর অর্ধেক হবে। আবার এইটার কথা যদি বলি, এই বাহুটা, এই বাহুটা যেহেতু এই দুটার মধ্যবিন্দু যোগ করছি, তার মানে এইটার অর্ধেক হবে। আবার এইখানে এই দুটা যেহেতু যোগ করছি মধ্যবিন্দু, তার মানে কি এইটার অর্ধেক হবে। তার মানে আলটিমেটলি কি, এই 3টা বাহু যোগ করলে কি 3টারই অর্ধেক 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 হচ্ছে, তার মানে 18 অর্ধেক হচ্ছে 9 হবে অ্যান্সার। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে কিনা? মানে পরিসীমা মানে কি এই 3টা বাহু যোগ করা না? তাহলে এই বাহুটার অর্ধেক হবে। আবার এইটা মধ্যবিন্দু দুটো যোগ করা হয়েছে, তার মানে এইটা এটার অর্ধেক হবে, আবার এইটা এটার অর্ধেক হবে। তো তিনটার অর্ধেক হচ্ছে, তার মানে 18-র অর্ধেক হচ্ছে 9 হবে 3টার পরিসীমা। পরিসীমা মানে 3টা বাহুর যোগফল আর কি। ক্লিয়ার কি, বুঝেছেন? ওই যে দুইটা মধ্যবিন্দু যদি যোগ করা যায় তাহলে তৃতীয় বাহুর অর্ধেক হয়। আবার মনে করেন এখানে যদি এই দুইটা মধ্যবিন্দু যদি যোগ করেন, এই দুইটা মধ্যবিন্দু যদি যোগ করা যায়, তাহলে এই বাহুর অর্ধেক হবে। আবার আমি যদি এই পাশের এই দুইটা মধ্যবিন্দু যদি যোগ করি, এটা বাহুর অর্ধেক হবে। তিন পাশে 3টা বাহুরই মধ্যবিন্দুর যোগ, মধ্যবিন্দু যোগ করছি, তাই তিন পাশেই আমাদের পরিসীমা গুলার অর্ধেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। দুটি ত্রিভুজ, ত্রিভুজ হয়ে গেছে আর কি। আচ্ছা, এটা ত্রিভুজ হবে না? দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার শর্ত যথেষ্ট নয় কোনটা? আচ্ছা, মানে এখানে মনে রাখতে হবে ত্রিভুজের সর্বসমতার 4টা মোট ফরম্যাট আছে। একটা হচ্ছে বাহু 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 ফরম্যাট। বাহু 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 মানে 3 বাহুই সমান হলে সর্বসম হয়। আরেকটা হচ্ছে বাহু কোণ বাহু, সবাই লিখে রাখেন। একটা হচ্ছে বাহু বাহু বাহু, আরেকটা হচ্ছে বাহু কোণ বাহু, আরেকটা হচ্ছে কোণ কোণ বাহু বা কোণ বাহু কোণ আর কি। কোণ বাহু কোণ। আর আরেকটা হচ্ছে অতিভুজ এক বাহু। হ্যাঁ, অতিভুজ এবং এক বাহু, এই 4টা হচ্ছে ফরম্যাট। যদি 3টা বাহুই, মানে একটা ত্রিভুজের 3টা বাহু অপর ত্রিভুজের যদি 3টা বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। একটা ত্রিভুজের 3টা বাহু অপর ত্রিভুজের 3টা বাহুর সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। সর্বসম মানে সব দিক দিয়ে সমান, সব দিক দিয়ে সমান হবে। একটা ত্রিভুজের 2 বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, যে কোনো 2টা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের 2টা বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। কোণ বাহু কোণ মানে একটা ত্রিভুজের 2টা কোণ, এই কোণটা এই কোণের সমান, এই কোণটা এই কোণের সমান, এবং এই বাহুটা যদি এই বাহুর সমান হয়, 2 কোণ এবং এক বাহু, এবং অপর ত্রিভুজের 2 কোণ এবং এক বাহুর যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। এবং লাস্ট যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণ, সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ এবং যে কোনো একটা বাহু যদি আরেকটা সমকোণী ত্রিভুজের অতিভুজের সমান, অতিভুজ অতিভুজের সমান, এবং আরেক বাহু যদি সমান হয়, ত্রিভুজ দুটো সর্বসম হবে। এই 4টা হচ্ছে ফরম্যাট। এই 4টা হচ্ছে আমাদের ফরম্যাট, যে 4টা দিয়ে আমাদের আসলে ত্রিভুজের সর্বসমতা আসে। আসেন, এরা কি বলছে? একটির 3 বাহু অপরটির 3 বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম। অ্যান্সার সঠিক। একটির 3টি কোণ অপরটির 3টি কোণ হলে সর্বসম হবে, ভুল। মানে এটাই হচ্ছে আপনার অ্যান্সার, মানে কোনটা সর্বসমতার জন্য যথেষ্ট নয়। 3টা কোণ সমান হলে সর্বসম নাই, এখানে কোনো কোণ 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 নাই। 3 কোণ 3 কোণে সমান হলে সর্বসম হবে না। এখানে 2 কোণ এক বাহু এবং 2 বাহু অন্তর্ভুক্ত কোণ, এই যে বাহু কোণ বাহু মানে 2টা বাহু অন্তর্ভুক্ত কোণ অথবা 2টা কোণ তাদের একটা বাহু, এটা হলে সর্বসম হবে। মানে এগুলো হবে, অথবা অতিভুজ এবং এক বাহু হলে সর্বসম হবে। এই 4টা হচ্ছে ফরম্যাট, এই 4টা হলে সর্বসম হয়। 2টা ত্রিভুজ সর্বসম হওয়ার সিস্টেম হচ্ছে 4টা। এই 4টা যদি হয়, এটা এটা কোথায় পাবেন? এটা এটা পাওয়া যায় হচ্ছে ক্লাস 7-এর বইয়ে। ক্লাস 7-এর বইয়ে ত্রিভুজের সর্বসমতার 4টা ফরম্যাট পাওয়া যায়, ক্লাস 7-এর ম্যাথ বইয়ে। সর্বসমতার 4টা ফরম্যাট: একটা ত্রিভুজের 2টা বাহু 3টা বাহু 3টা বাহুর সমান হইলে ত্রিভুজ দুটো সর্বসম। এখানে ব্যাপারটা কি হয়েছে আপনাদেরকে একটু বলি, খুলে বলি আর কি জিনিসটা। ধরেন আমি এরকম করে একটা কোন এই সমবাহু ত্রিভুজ আঁকলাম, এটাও এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আচ্ছা, এইভাবে করে একটা আমি সমবাহু ত্রিভুজ আঁকলাম, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে
এখানে তিনটে, এইখানের এই কোণটা এই কোণটা সমান, এই কোণটা এই কোণটা সমান, এই কোণটা এই কোণটা সমান, তাহলে এই তিনটা কোণ তিনটা কোণে সমান হয়ে গেছে। তাহলে বলেন তো তিনটা কোণ তিনটা কোণে সমান হয়েছে, কিন্তু ত্রিভুজ দুটা কি সর্বসম? সর্বসম মানে কি সব দিক দিয়ে সমান, যে এর এই বাহু কি এই বাহু সমান, এই বাহু কি এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, বা এদের ক্ষেত্রফল আর এদের ক্ষেত্রফল কি সমান হইলো? আপনি আমারে বলেন হয়েছে কি আসলে? হয়েছে? ইয়েস অর নো, এটা আমারে বলেন, ইয়েস অর নো, আমি জানতে চাই হয়েছে কি আসলে। হয়েছে? হয় নাই। এই যে এই কারণে, এই কারণেই তিনটি কোণ তিনটি কোণে সমান হইলেও আমার কিন্তু সর্বসম নাও হতে পারে। হ্যাঁ, তিনটি কোণ তিনটি কোণে সমান হইলেও আমার সর্বসম নাও হতে পারে, সর্বসম হওয়ার কিন্তু নাও হতে পারে। কিন্তু আপনাকে আমি যদি বলি তিনটি বাহু, মনে করেন এইটার তিনটা বাহু আছে, এইটার তিনটা বাহুর সমান, এটা আজীবন কালে যদি আপনি তিনটা বাহু সমান করেন, আজীবন কালে এই কোণগুলো অটোমেটিকলি সমান হয়ে যাবে। হ্যাঁ, এটার ক্ষেত্রফল মনে করেন বাহু, এই বাহু এই বাহুর সমান, এই বাহু দেখা গেল এই বাহুর সমান, আর এই বাহু যদি এই বাহুর সমান হয়, তাহলে অটোমেটিকলি অটোমেটিকলি এদের সবকিছু সমান হয়ে যাবে, কোনগুলা সমান হবে, ক্ষেত্রফল সমান হবে, সব সমান হয়ে যাবে। তার মানে সর্বসম হওয়ার জন্য তিন বাহু হইলে সর্বসম হইতে পারে, কিন্তু তিন কোণ হইলে সর্বসম নাও হতে পারে। দুই কোণ অন্তর্ভুক্ত মানে দুই বাহু অন্তর্ভুক্ত কোণ হইলেও সব দিক দিয়ে সমান হয়ে যাবে। আবার দুই বাহু তাদের মানে দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অথবা দুই কোণ আর এক বাহু যদি সমান হয়, তাহলেও সর্বসম হয়ে যাবে। ক্লিয়ার? বুঝেছেন বিষয়টা? এইটা আর কি, মানে তিন কোণ করে সমান হইলে যে সর্বসম হবে এমন কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট দিন আমরা ত্রিভুজটা শেষ করে দিব। ত্রিভুজে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখছি। নেক্সট দিন অনেক কিছু আছে, এই যে অনেকগুলা, এগুলোর কিন্তু আমি বেসিক আজকে দিয়ে দিছি, যেগুলো নেক্সট দিন পড়াবো সেগুলোরই বেসিক আজকে দিয়ে দিচ্ছি অনেকগুলারই। তো নেক্সট দিন আমরা এগুলা খুব সহজেই আমরা সলভ করে ফেলবো। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।